ভাইয়া কাইন্ডলি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আয়োজনের সম্মানিত আলোচকবৃন্দ এবং আমাদের প্রিয় দর্শক মণ্ডলী, আহ আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই আয়োজনটি শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেল আয়োজিত ও বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ এন্ড কমিউনিকেশন বিএনআরসি কর্তৃক পরিচালিত টকশো ফোকাল পয়েন্টের আমাদের আজকের এই আয়োজনে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতা, রাজনৈতিক রাজনৈতিক ফায়দার হাতিয়ার। আমাদের আজকের এই আলোচনায় আমাদের আলোচক মণ্ডলী হিসেবে যারা উপস্থিত আছেন তারা হচ্ছেন ডক্টর সুকোমল বড়ুয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য। আমাদের আজকের আয়োজনে অন্যান্য যারা উপস্থিত আছেন: তরুণ কুমার দে, মহাসচিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। আমাদের আয়োজনে উপস্থিত আছেন কানন বড়ুয়া বিশাল, যুগ্ম আহ্বায়ক, কক্সবাজার শহর যুবদল। উপস্থিত আছেন মোহন দে, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ফ্রন্ট চট্টগ্রাম বিভাগ। উপস্থিত আছেন সাইরাত চন্দ্রা চাকমা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। সঞ্চালক হিসেবে আছি আমি, শাহরিয়ার হক মজুমদার শিমুল, সহদপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। নিজেদের ব্যস্ততার মাঝেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমাদের প্রথমে যাচ্ছি ডক্টর সুকুমল আহ, বড়ুয়া স্যারের কাছে। স্যারের কাছে আমাদের প্রথম প্রশ্ন: বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, এই রাজনীতি এদেশের ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা নির্বিশেষে সকল মানুষকে কতটা ঐক্যবদ্ধ বা সংগঠিত করতে পারে, অন্তর্ভুক্ত করতে পারে বলে আপনি মনে করেন? আমি আহ, ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে রাখার জন্য। এটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে শারদীয় দুর্গোৎসব, আজকে অষ্টমী, এবং সামনে আসবে বৌদ্ধদের প্রবরণ উৎসব। এছাড়াও বাংলাদেশের যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক এবং বৈশ্বিক যে প্রেক্ষাপট, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের ভূখণ্ডে যেসব নৃগোষ্ঠী সহ জাতি, ধর্ম, বর্ণ, নানা ধর্মের মানুষ যে বসবাস করে, তাদের একটি আহ, বিশাল একটি শক্তি ছিল 1971 সালে। 1971 সালের সকলে মিলে যে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যেই শক্তি সঞ্চয় হয়েছিল, যে একতা বা ঐক্যবদ্ধ যে একটা মেলবন্ধন তৈরি হয়েছিল, সেটা কিন্তু বর্তমান সময়ের মধ্যে আমরা অনুপস্থিত দেখতে পাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই মানে যেসব বিষয় নিয়ে, যেসব বৈশিষ্ট্য নিয়ে, ক্যারেক্টার নিয়ে, তার মধ্যে অন্যতম ছিল সকল ধর্মের মানুষ সম অধিকার পাবে এবং সকলের জন্য এই বাসভূমি নিরাপদ হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে স্বাধীনতার পরে নানা ঘটনা ঘটেছে, এটা একটু স্বীকার করা যাবে না। কারণ সত্যকে আমি স্বীকার করি, কারণ আমি একজন শিক্ষক। কারণ আমি সত্যকে অনুসন্ধান করি। সত্য বলতে নয় যে হয়েছে বলে তার সহিংসতা আবার সেভাবে জেগে উঠবে, এটা কারো কাম্য না। আর বাংলাদেশ তো একটা আমাদের সম্প্রীতির দেশ ছিল। তখন দেখি যে হাজার বছর যে বাংলার শান্তির বাণী দিয়ে কিন্তু বাংলাদেশকে এক মানে শান্তির জায়গা। এর পরবর্তীতে যতদের এখানে লালন সহ যারা এসেছেন ধর্মের বাণী নিয়ে, এবং তারা আহ, গ্রামে গঞ্জে সকলকে কিন্তু একতাবদ্ধ করার জন্য শান্তির, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করার তাদের সবচেয়ে একটা আন্তরিকতা ছিল। এটা আমাদের একটা নিজস্ব সংস্কৃতি। এই সংস্কৃতি কিন্তু ধ্বংস হয়ে, আমার মনে হয় এখন এটা আহ এটা আমরা দেখতে পাচ্ছি না সেভাবে। এই জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আর বিশেষ করে অনেক কথা বলা হয়, কিন্তু আমরা দেখেছি যে আমাদের রেইনবো নেশন, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কনসেপ্ট, আমার খুব ভালো লাগছে সেটা। রংধনুতে যেমন 7টি রঙের সমন্বয়ে একটা রংধনু অত্যন্ত সুন্দর আকার ধারণ করে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে একটা নতুন মৌলিকত্ব এসেছে, যে আমরা রেইনবো কনসেপ্ট
আমরা দেখতে চাই। অর্থাৎ এই দেশের যারা বসবাস করবে সেখানে শুধু বাঙালি না, অবাঙালি আছে, নৃতাত্ত্বিক এবং নানা ধরনের আদিবাসী আছে, উপজাতি আছে, নানা বর্ণের ধর্মের, কৃষ্টি সংস্কৃতির, ভাষার এবং তাদের নানা, এটা তো একটা সৌন্দর্যের দেশ। কারণ বাগান যেমন নানা ধরনের থাকে, আমার যেমন শুনতে অত্যন্ত ভালো। বিশ্বের মানচিত্রে আমি তো বহু দেশ ভ্রমণ করেছি, সেখানে দেখেছি এরকম বাংলাদেশের মতো সৌন্দর্য এবং বাংলাদেশের নানা বর্ণের নানা ধর্মের যে দেশ, এইরকম মাটি মানুষ আমি আর কখনো দেখিনি। এই জন্য আমি বলতে চাই আজকের যেটা আমি বিশেষ করে বর্তমান সরকার আওয়ামী লীগ, এটা কিন্তু আমরা আগে পরে আমি আমি যুদ্ধ করেছি, তখন আমি যে যুদ্ধটা ছিল, কিন্তু আমরা তো এক ছিলাম। কেন আমাদেরকে বাঙালি বলে আমাদেরকে কেন দ্বিখণ্ডিত করা হলো, জাতিগত কেন দ্বন্দ্ব তৈরি করা হলো? অবাঙালিরাও থাকে, বাংলা ভাষায় শুধু কথা বলে তা তো না। চাকমা, মারমা, রাখাইন, এই গোষ্ঠীর লুসাই, ত্রিপুরা, নানা ধরনের মানুষগুলো আছে, তো তারা তো বঞ্চিত হয়ে যায় বাংলাদেশ। এই জন্য আমার মনে হয় আজকে এই কনসেপ্টটা তৈরি হয়েছে। আমি বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি যে কনসেপ্ট দিয়েছে, আমার মনে হয় এটা বাংলাদেশে একটি আমব্রেলা তৈরি করেছেন। এই আমব্রেলার মধ্যে যদি সকলে 55,000 বর্গমাইলের মধ্যে যে আহ, 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 মানুষ বসবাস করে, যেসব মানুষ বসবাস করে, সেটা এখানে কোনো বাঙালি অবাঙালি কোনো বিভক্তি করবো না, বিভাজন করবো না। আমরা যদি আজকে পশ্চিমবঙ্গ নিয়ে যদি আমরা দেশ গঠন হতো, আমরা বাঙালি বলতে পারতাম। এখানে তো আমরা দেশ পেয়েছি, কথা বলবে, পরিচয় দেবে সেখানে। আমরা যদি বাঙালি বলি, যেমন আমি ভূমিকা পালন করি, আমি বাঙালি, তাহলে অন্য বলবে। এবং আমার একটি মাত্র পরিস্থিতি বলা হয়, এটা আমরা জানি কেন 1970-71-এর পরে, যে স্বাধীনতার পরে এই বিষয়টা কেন যে মীমাংসা হলো না, আমি খুবই দুঃখিত এই জন্য। এবং এই পাশাপাশি আমি আরো একটা কথা বলতে চাই। মুক্তিযুদ্ধের যে আজকে যে গ্রন্থ তৈরি হচ্ছে, মুক্তিযুদ্ধের কতবার সংশোধন করা হচ্ছে, মুক্তিযুদ্ধের গ্রন্থ কি এত কাটাকাটি করা হয়, সংবিধান কি এত ভাষামাতা করা হয়? এগুলো তো প্রাণ, দেশের প্রাণ। দেশের যদি যত বেশি কাটাকাটি করা হবে, তত বেশি সেখানে ক্ষত তৈরি হবে, রক্ত ঝরতে পারে না। আজকে এই জন্যই দেশের মাটি মানুষ আমরা এখন, আমার মনে হয় বাংলাদেশ এমন দেশ, বিশ্বের মধ্যে এই দেশের প্রতি সকলের আকর্ষণ ছিল। কি আকর্ষণ ছিল? এখানে পর্তুগিজরা এসেছে, এখানে ব্রিটিশারা এসেছে, এখানে পাকিস্তানিরা এসেছে, এখানে নানা মানুষ বিশ্বের এখানে এসেছে। কেন এসেছে? জৈনিক পরিব্রাজক এখানে এসেছে, চীনারা এখানে এসেছে, নানা ধর্মের মানুষ এখানে এসেছে। আমাদের দেশ এমন একটা দেশ যেখানে আমরা সেই আহ আহ এত ঐতিহ্য ছিল এখানে। এই ঐতিহ্যগুলোকে অনুসন্ধান করার জন্য তারা কিন্তু আমাদের দেশে এসে পরিভ্রমণ করেছে, আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করেছে। কারণ চারদিকে আমাদের সমুদ্র বেষ্টিত, পাহাড় বেষ্টিত, খনিজ সম্পদ, আমাদের নানা সম্পদই কিন্তু আমাদের দেশ কিন্তু অত্যন্ত স্বয়ং সম্পূর্ণ। এই জন্য এখনো বিদেশি আমাদের দিকে চেয়ে আছে। এবং সামনে যে আমাদের ইলেকশন, জাতীয় নির্বাচন, এটাকে ঘিরেও কিন্তু একটা বলয় তৈরি হয়েছে। আমি আমার বক্তব্যকে এখন আর দীর্ঘায়িত করতে চাই না, তবে আমি বলতে চাই 2012-তে যে রামুর ঘটনা, এই রামুর ঘটনা দিয়ে কিন্তু আমাদের একটি বিশাল বিশ্বের মধ্যে এরকম নারকীয়, এইরকম একটা মধু পূর্ণিমার এমন একটা শুভ দিনে বৌদ্ধদের যে এইরকম একটা ঘটনা ঘটেছে, বিশ্বকে কিন্তু, বিশ্বের মানুষ কিন্তু কেঁদেছে। আমরা রাস্তায় সকলেই কিন্তু জাতি ধর্ম বর্ণ সেদিন যে সবাই যে সহানুভূতি প্রকাশ করেছে, এটাই তো আমাদের জাতীয় চেতনা। আমার মনে হয় এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, কে রিক্সাওয়ালা, কে গাড়িওয়ালা, এগুলো কিন্তু কোনো ভেদাভেদ ছিল না আমাদের মধ্যে। কে শিক্ষিত, কে অশিক্ষিত, সব ছাত্র ছাত্রীরা পর্যন্ত, এবং কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, না কলেজ বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজের ছাত্ররা কিন্তু আমাদের পাশে ছিল, এই বেদনার পাশে ছিল। আমার মনে হয় সেখান থেকে শুরু হয়েছে আজকে কত বছর, এখনো কিন্তু তাদের বিচার হয়নি। আমরা বিচারের জন্য অনেকে সেখানে বিচার বিভাগ, বিচার কমিশন গঠন করা হয়েছিল। আমরা চাইছিলাম যে একটা জাতীয়
ভাবে একটা বিচার কমিশন গঠন করা হোক, কিন্তু সেটা সেখানে সেইভাবে হয়নি। আমার মনে হয় সেখানে একটা ক্ষত রয়ে গেছে। এবং নানাভাবে আমরা অনুসন্ধান করেছি। আমি তো সেখানে ছিলাম, আমাদের পক্ষ থেকে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা বিশাল নেতৃত্ব দিয়েছি। কক্সবাজার বাসী, উকিয়াবাসী, তারা সবাই জানে এবং বাংলাদেশ সহ বিশ্বের মানুষেরা জানে। আমরা প্রতিবেদন তৈরি করেছিলাম সেদিন। আজকে হচ্ছে আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ নাই, তার নেতৃত্বে, এবং আমরা 9 সদস্য বিশিষ্ট একটা কমিটি ছিল। সেখানে খুবই হাইয়েস্ট বডি বিএনপির পক্ষ থেকে তারা আমরা গিয়েছিলাম। সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন সেদিন। আজকে হয়তো গৌতম চক্রবর্তী নিয়ে সেদিন ছিলেন, এবং সালাউদ্দিন সাহেব ছিলেন সেখানে। আমার ডক্টর মঈন খান ছিলেন সেখানে। আমি ছিলাম সদস্য সচিব হিসেবে কাজ করেছিলাম সেদিন। এবং আমাদের বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি সেখানে গিয়েছেন দেখতে। তিনি অশ্রুভরা সেখান থেকে ফিরেছেন। তার মানুষ, এটা প্রধানমন্ত্রী না থেকেও তিনি তার তার বহরে তার সঙ্গে যেভাবে, মানে টেকনাফ থেকে টেকনাফ পর্যন্ত চট্টগ্রামের মানুষ এবং আমাদের পটিয়ার মানুষ যেভাবে তার সঙ্গে সমবেদনা প্রকাশ করেছে, হাজার হাজার মানুষ সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে, আওয়ামী লীগের মানুষও কিন্তু সেখানে গেছে সেদিন ম্যাডামকে সেই সমবেদনা জানার জন্য। এবং আমি তো অভিভূত হয়ে গেছিলাম। এই যে আমাদের সংস্কৃতি, আমি এটাকে মনে করি আজকে আমাদের প্রয়োজন আবার। আমি আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন আবার মুখ ফিরিয়েছে, এবং তারা চাচ্ছে যে প্রেসিডেন্ট শহীদ জিয়ার যে আদর্শ ছিল, যে তিনি যে জাতীয়তাবাদী শক্তিকে তৈরি করতে চেয়েছিলেন, সেখানে সেটা আরো উজ্জীবন লাভ করবে। এবং সেটাকে ধারণ করার জন্য যারা জাতীয়তাবাদী চেতনার যারা সৈনিক আছে, আমি বলবো তরুণদের, যারা ছাত্র রাজনীতি করে, যারা যুবকদের, আমি এদেরকে বলবো আগামী দিনে যারা প্রজন্ম যারা তৈরি হবে বাংলাদেশের মাটি মানুষকে যদি আমরা ধারণ করতে চাই সকলকে, এখানে কাউকে পৃথক করে না, কাউকে বৈষম্য সৃষ্টি করে না, কাউরে দূরে রেখে না, আমরা চাই যে হৃদয়ের মধ্যে সকলকে ধারণ করতে হবে। হৃদয়ে যতক্ষণ না পর্যন্ত আমি মানুষকে, ধর্ম বর্ণ মানুষকে আমরা ধারণ করতে না পারবো, মানে গরিব, শিক্ষিত অশিক্ষিত, রিক্সাওয়ালা, সকল মানুষ কিন্তু তাদের একটি মাত্র পরিচয় আমাদের সে মানুষ। এই মানুষকে যদি আমরা পরিচয় দিয়ে যদি গ্রহণ করতে না পারি, আমার মনে হয় জাতীয়তাবাদী চেতনা সেখানে হয়তো পুরোপুরি আমরা যেই অঙ্গীকার করে যে আহ, আহ, যে আমাদের যে জাতীয়তাবাদী চেতনার যে আমাদের 19 দফা, সেখানে সেই 19 দফা এবং পরবর্তীতে যেই আমরা যেই সেদিন আমাদের মধ্যে যেই সংশোধনী এনে আমরা যে আগামী দিনে নির্বাচন করার জন্য এবং আমার আগামী দিনের জাতীয়তাবাদী শক্তিকে আরো বেশি দ্রুত গতিসম্পন্ন করার জন্য যে জিনিসটা হয়েছে, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। আমি চাই, আমরা চাই যে আগামী দিনে আমাদের তরুণেরা, বিশেষ করে তরুণদের আমি বলবো, কারণ আমি শিক্ষক, ছাত্র ছাত্রী যারা আছে, হিংসা না, আমি তো একটা মানবতাবাদী শিক্ষক, আমি কখনো হিংসা চাই না। কারণ হিংসাকে কখনো জয় করা যায় না। বৈরিতা কখনো প্রশমিত করা যাবে না। মানবতা দিয়ে, মানুষকে শান্তি দিয়ে এবং অহিংস দিয়ে। এখন তো সহিংসতার আগুন জ্বলছে, এটা কেন হবে? বাংলাদেশ তো একটা শান্তির দেশ, এখানে সহিংসতা কেন হবে? সামনে ইলেকশন, আমরা সবাই ভোট দেব। সামনে জাতীয় নির্বাচন, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা একটা সুন্দর নির্বাচন চাই, দেশের মানুষ চায়। সেখানে কে আওয়ামী লীগ কে বিএনপি সেটা বড় কথা না। সবাই চাচ্ছে, সবাই বলছে। এমনকি আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা বলছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা বুদ্ধিজীবী, যারা পেশাজীবী না, যারা বুদ্ধিদীপ্ত, তারাই বলছে বাংলাদেশে আর সংঘাত আমাদের কাম্য নয়। আমরা সহিংসতা চাই না। এবং এই সহিংসতা না করে যদি আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারি নিরপেক্ষ ভাবে, স্বচ্ছ জবাবদিহিতা, এটাই তো মানুষ চাচ্ছে এবং বিদেশিরাও চাচ্ছে সেটা। আজকে বিদেশিরাও মনে করছে যে সেরকম একটা পরিবেশ তৈরি করবে। তো যাই হোক, এখন আমাদের সময় আছে। আমরা চাই সেরকম একটা নির্বাচনের পরিবেশ তৈরি হোক। আমরা এই যে তিনটা আমাদের পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা, সেখানে অনেক ধর্মবর্ণের মানুষ বসবাস করে, তাদেরকে আমি পেতে চাই। তাদের জন্য, এবং আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল তাদের দিকে কিন্তু মুখ ছিল, তাদেরকে অত্যন্ত তাদেরকে ভালোবাসতো প্রেম প্রীতি দিয়ে। আজকে তারা মাঝে মাঝে তারা বঞ্চিত হয়েছে, এটা ঠিক না। বৈষম্য সৃষ্টি হয়েছে, অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এটা ঠিক না। আমি চাই, আমি আমি সকলের জন্য আমি সম অধিকার চাই। যেমন সূর্যের রশ্মি, সূর্যের আলো যেমন সকলের জন্য সমান, সূর্য যেমন কাউকে পৃথক করে না, আমাদের ধর্ম যেমন কাউকে পৃথক করে না, ঠিক আমি চাই যে আমাদের জাতীয়তাবাদী শক্তি সেভাবে কাউকে পৃথক করবে না, কাউকে বৈষম্য সৃষ্টি করবে না, সকলের জন্য একই চেতনা তৈরি করবে। সেই চেতনা বহন করবে আমাদের আগামী দিনে তরুণ এবং যুবক এবং ছাত্ররা। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা এই এই শপথে দীপ্ত হও
আগামী দিনে যাতে তোমরা সেই রকম একটি বসবাসযোগ্য নিরাপদ বাংলাদেশের ভূখণ্ড তৈরি করতে পারো, যেখানে জাতীয়তাবাদী শক্তির আরো উত্তরণ ঘটবে, আমরা শক্তি পাবো। এই কথাগুলো বলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শিমুলকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি একটা ভালো কাজ করেছো, তোমাকে অত্যন্ত আমি আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তুমি আমাদের মিডিয়া সেলকে ব্যবহার করছো, এবং মিডিয়া সেলের মাধ্যমে আজকে তো বিশ্বজোড়া আমাদের এই মিডিয়া সেলের বাণীগুলো, আমাদের মেসেজগুলো চলে যাবে, সকলের কাছে কিন্তু আমাদের এই বাণীগুলো পৌঁছবে। এই কথাগুলো বলে আমি তোমাকে ধন্যবাদ জানিয়ে, এবং আগামী দিনে আমাদের বিজয়, আমরা চাই যে আমাদের 28 তারিখের যে আমাদের আন্দোলন, সেটা আমাদের যে আমি সহিংস আন্দোলন চাইবো না, আমি চাই আমাদের গণতান্ত্রিক আন্দোলন। আমি বারবার বলছি, এমনকি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, এটা স্বাভাবিক, আমি যে শিক্ষক, আমি আমি বলতে পারি, কারণ আমি একটা রাজনীতি করছি, তার বিবেক বোধে করছি, আমার বিবেক আছে, কিন্তু আমি কাউকে আমি অন্যভাবে চিন্তা করি না। এখনো সময় আছে, আমি সরকারকে বলবো আমাদের জাতীয় চেতনার সকলেই চাচ্ছে একটা সুন্দর, নিরাপদ এবং সুন্দরভাবে সকলকে নিয়ে সংলাপের মাধ্যমে হতে পারে, অথবা সমঝোতার মাধ্যমে হতে পারে, অর্থাৎ যেভাবে হোক না কেন, যেহেতু আওয়ামী লীগ বর্তমান সরকার ক্ষমতায় আছে, তাদের দায়িত্ব বেশি, কিন্তু তাদের দায়িত্ব হচ্ছে অন্যান্য দল যারা আছে বাইরে, না হলে প্রশ্নবিদ্ধ হবে। যেমন গত দুইবার নির্বাচন যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে, সকলে কিন্তু বিশ্বের মধ্যে আমরা কলঙ্কিত হয়ে গেছি, এখন আর কলঙ্কিত হতে চাই না। এই ইলেকশনকে নিয়ে আমরা যাতে কলঙ্কিত না হই, আমরা যাতে পৃথিবীর বুকে যে আমাদের একটা মানচিত্র, অত্যন্ত সম্মানের মানচিত্র, এটা যাতে আর কলঙ্কিত না হয়, সেই চেতনা যাতে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তাকে যে বলবো এখনো সময় আছে, আমাদের জাতীয়তাবাদী শক্তি একটা বিশাল শক্তি, বিশাল দল। আপনি যত কিছু বলেন না কেন, মাটি মানুষের ভিতরে, এই ভেতরে কিন্তু এখনো প্রকৃত। এত কিছু হওয়ার পরেও, এত কিছু হওয়ার পরে কিন্তু বিএনপি কখনো হয়নি, বিএনপি কখনো হবে না, কারণ এত শক্তি তাদের মধ্যে দেখেছি। গ্রামে গঞ্জে নগরে মাঠে তাদের এত কিছু তারা জেগে আছে, জাগ্রত। এই জন্য আমি তাদেরকে এই কথাগুলো বলে, আগামী দিনে আমাদের নেতৃত্ব আরো আহ শক্তি সম্পন্ন হবে। এবং শিমুল, তুমি আরো ভালো ভালো কাজ করো, তোমার প্রতি আমার দোয়া রইল, আশীর্বাদ থাকবে। এই কথাগুলো বলে আমি সকলকে ধন্যবাদ জানাই, তারা এখানে আমার আমার প্রিয় ছাত্র আছে কিনা, এবং কারণ কক্সবাজার থেকে, কারণ আর খুবই সেও খুব সংগঠক, কক্সবাজার সে নেতৃত্ব দেয়, সে দুবাইয়ের যুগ্ম আহ্বায়ক, এবং 2012-তে সে তাকে আশীর্বাদ করি। আমাদের যে চট্টগ্রামের যে বোধক না, কে, ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সেও আছে। অর্থাৎ তরুণদের নিয়ে তুমি মাঝে মাঝে এই কাজগুলো করো, আমরা থাকবো, তোমাদেরকে সাহস দেব। মাঝে মাঝে আমি অভিভাবকের ভূমিকা পালন করবো তোমাদের জন্য। এই কথাগুলো অবশ্যই বলে অবশ্যই স্যার। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে যেতে চাই আমাদের আরেকজন আলোচক, আমাদের তরুণ দাদার নিকট। আহ দাদা কি আমাকে শুনতে পাচ্ছেন? দা- দাদা একটু আনমিউট করে নিতে হবে দাদা। হ্যাঁ, শিমুল শোনা যাচ্ছে? জি দাদা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তোমাকে শুনতে পাচ্ছি। জি। দাদা আপনার নিকট আমাদের প্রথম প্রশ্ন, যে এদেশের রাজনীতিতে তো আসলে এই যে সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্প ছড়ানোর রাজনীতি, এটা তো আসলে অনেক যুগ যুগ ধরে চলছে। তো এই রাজনীতি আসলে মূল কারণটা কি, বা এর মাধ্যমে আসলে রাজনৈতিকভাবে কি ফায়দা হাসিল করা যায় বলে আপনি মনে করেন? সাম্প্রদায়িক সহিংসতা এবং রাজনীতির হাতিয়ার, আজকের এই আলোচনায় উপস্থিত আছেন আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর সুকমল বড়ুয়া। উপস্থিত আছেন মোহন কানন বড়ুয়া, এবং আমার অত্যন্ত কাছের ছোট ভাই আহ, শিমুল, জাতীয়তাবাদী ছাত্র দলের সহ দপ্তর সম্পাদক, এবং মিডিয়া সেলের কর্ণধার জহিরুদ্দিন স্বপন সহ সকল নেতৃবৃন্দকে বা সকল সদস্যবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এমন একটি মুহূর্তে, এমন একটি টপিকস নিয়ে আজকে আমরা আলোচনায় বসছি, এটা দেশের রাজনীতি এবং দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু 90% সম্পদ ইসলাম সম্প্রদায়ের লোক, অর্থাৎ মুসলমান, বাদ বাকি 10% হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,
নৃগোষ্ঠী উপগোষ্ঠী, প্রায় 36টি নৃগোষ্ঠী উপগোষ্ঠী বা জাতির লোক আমাদের দেশে বসবাস করে। তাহলে এই সাম্প্রদায়িক সহিংসতাটা হচ্ছে কি, যেহেতু মেজরিটি হচ্ছে মুসলিম আর অমুসলিম সম্প্রদায় হচ্ছে 10%, সেই দিক থেকে আমি বলতে চাই যে আমাদেরকে একটু পিছনের দিকে যেতে হবে। যে ইসলাম ধর্মের সাথে যে এই যে ধর্ম নিয়ে যে রাজনীতি করে, আসলে ইসলাম ধর্মের কোথাও কিন্তু এই ধর্ম নিয়ে রাজনীতি করার কিছু নাই। ইসলাম ধর্ম হচ্ছে শান্তি, সম্প্রীতি এবং মানবতার ধর্ম। কোন রূপ সহিংসতা, বিভেদ এবং বিসংবাদের কোনো স্থান ইসলামে নাই। সহিংসতা, শান্তি, সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে ইসলাম ধর্ম সকল জায়গায়, সব জায়গায়, পবিত্র কোরআন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এটা তারা সুস্পষ্ট ভাবে পরম করুণাময় আল্লাহ তাআলা সেটা এখানে উল্লেখ করেছে। যদি আমরা আরেকটু পিছনে যাই, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করার পরে তিনি যখন মদিনা সনদ উপহার দেন, তিনি প্রণয়ন করেন। মদিনা সনদ হচ্ছে বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত একটি সংবিধান এবং শান্তি সম্প্রীতির একটা মানবতার দলিল। শুধু তাই নয়, ওখানে 12টি গোত্র ছিল যারা অমুসলিম সম্প্রদায়ের, তাদের স্বাক্ষরিত দলিল হচ্ছে এই মদিনা সনদ। আমরা বিশ্বাস করি যে ইসলাম ধর্মের কোন লোক যদি ধর্মকে সে লালন করে, ধর্মকে যদি, হ্যালো, জি ইসলাম দাদা, ধর্ম, শোনা যাচ্ছে। ইসলাম ধর্মকে লালন করে পালন করে, তাদের পক্ষে কখনো সহিংসতা রক্ষা করা যায় না। শুধু তাই নয়, সূরা বাকারার 191 শিমুল, দাদা আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, সূরা বাকারার 151 নাম্বার আয়াতে উল্লেখ আছে ফিতনা ফাসাদ, অর্থাৎ কোন রকম দাঙ্গা হাঙ্গামা করা হত্যার চেয়ে গুরুতর অপরাধ। আমাদের আজ থেকে বহু শতাব্দী আগে চণ্ডীদাস বলে গিয়েছেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শুধু তাই নয়, আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তিনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা বাংলাদেশি। তিনি বিভিন্ন জায়গায় বলছেন যে ধর্ম রক্ষা করার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি মানুষের। আবার আমাদের যদি সংবিধানে যাই, সংবিধানের 28-1 অনুচ্ছেদে উল্লেখ আছে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান ক্ষেত্রে কোনো নাগরিকের উপরে বৈষম্য আচরণ করা যাবে না। প্রতিহিংসার রাজনীতিতে মানবতা এখন বিবর্জিত, লাঞ্ছিত। আমরা খেয়াল করছি যে সাম্প্রতিক কালে কোনো রাজনৈতিক দল যখন কোনো রাজনীতি করার কোনো জায়গা পায় না বা রাজনীতি করার কোনো বিষয়বস্তু থাকে না, জনগণের সাথে যাদের কোনো সংশ্লিষ্টতা থাকে না, তখন তারা কি করে, ধর্মকে ব্যবহার করে মানুষের মন জয় করার জন্য তারা পায়তারায় লিপ্ত থাকে। অর্থাৎ রাজনীতির যে জনগণ স্বার্থ সংশ্লিষ্ট, জনগণের স্বার্থ সংবলিত রাজনীতি যখন ঘরোয়া রাজনীতিতে অনুপস্থিত দেখা যায়, তখন সাম্প্রদায়িক দাঙ্গার উদ্ভব ঘটে। সাম্প্রতিককালে আমরা খেয়াল করেছি ঢাকেশ্বরী মন্দিরে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছেন যে তার ভয় হচ্ছে আগামী শারদীয় দুর্গা উৎসবে দেশে সহিংসতা হতে পারে। আমরা কি দেখলাম, পরের দিন মুন্সিগঞ্জে আওয়ামী লীগের এক নেতা, একজন সংসদ যে আমাদের সম্প্রদায়ের লোক, তাকে অকথ্য ভাষায় গালাগালি করলেন। তারপরে আবার কি দেখলাম, কুমিল্লা একজন এমপি, তিনি দুর্গা পূজার নিয়ে সে যে মানে অকথ্য ভাষায় দুর্গা পূজার নিয়ে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে সে নেগেটিভ আলোচনা জাতির সামনে তুলে ধরবে। পাশাপাশি কি হলো, সেখানে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ গেলেন, যাওয়ার পরে কি হলো, তাদের উপর তারা নির্যাতন করলেন। সেখানে অলরেডি আমাদের একটি টিম গিয়েছে। এখন এই রাজনীতি কিভাবে তারা ফায়দা লুটছে এইভাবে যে আগামী নির্বাচন খুবই সন্নিকটে। এই জায়গা থেকে আমরা খেয়াল করছি পার্শ্ববর্তী দেশ যেহেতু ভারত, তাদের মনকে জয় করার জন্য, তাদের আশীর্বাদ পাওয়ার জন্য এই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই শাসক দল এখন নির্যাতন করছে। এটা ওদের ধ্রুব সত্য কথা। শুধু তাই নয়, এখানে আওয়ামী লীগের একটা বড় ধরনের রাজনীতি আছে। এটা আমি প্রায় বিভিন্ন জায়গায় বলে থাকি যে আওয়ামী লীগের একটা বড় রাজনীতি হচ্ছে বাংলাদেশের 300 আসন আছে। 300 আসনের ভিতরে 86টা আসন আছে যে আসনটি হচ্ছে অমুসলিম সম্প্রদায়ের উপর নির্ভর করে।
অর্থাৎ এই সহিংসতা করে বা এই সহিংসতা জাতির সামনে তুলে ধরে, বিশ্বব্যাপী তুলে ধরে তারা প্রমাণ করতে চায় যে অন্য দলের কাছে এই অমুসলিম সম্প্রদায় নিরাপদ নয়। শিমুল, জি দাদা, আপনাকে শোনা যাচ্ছে দাদা, সমস্যা নাই। অন্য সম্প্রদায় নিরাপদ নয়, এই কারণে এই সহিংসতা গুলা তারা যথারীতি অব্যাহত ভাবে এটা তারা শুরু করছে। তা আমরা এই জায়গা যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, আমরা কিন্তু এখানে সজাগ আছি এবং ঐক্যবদ্ধ আছি। দেশের যে কোনো প্রান্তে যদি এই ধরনের ঘটনা, এখনো পূজার আরো 2 দিন আছে, এই ধরনের কোনো ঘটনা যদি কোথাও ঘটে, আমরা এর পাশে থাকব এবং এর সঠিক যাচাই বাছাই করে এর কি হয়েছে সেটা তুলে ধরবো। আমাদের মিডিয়া সেলের সকল পর্যায়ে, জেলা পর্যায়ের যে সাংবাদিক বৃন্দ আছে তারাও অ্যালার্ট আছে, আমরাও অ্যালার্ট আছি। শুধু তাই নয়, এটা শুধু এখনকার ইতিহাস না। এই 2015 সালে এই সরকার আজকে প্রায় 15 বছর ক্ষমতায় আছে কি দেখলাম? এই সরকারের আমলে যত নির্যাতন হয়েছে, 2012-তে রামু, তারপরে নাসিরনগর, কুমিল্লা, ধারাবাহিকভাবে পাবনার সাথিয়া, প্রত্যেকটি ঘটনা এই সরকারের আমলে হয়েছে এবং যার একটিরও কোনো বিচার হয়নি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বলছি আমরা বিচার চাই, এটা জাতির সামনে তুলে ধরা হোক। কারণ একটি সম্প্রদায়কে এভাবে এভাবে নির্যাতন করা যায় না। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে বসবাস করতে চাই, প্রত্যেকটি মানুষ তার জন্মভূমিতে থাকতে চায়। এই কারণে আমাদেরকে সবাইকে অ্যালার্ট থাকতে হবে যাতে এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে না ঘটে। এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ওনারা যে ধরনের অপকর্ম করার চেষ্টা করছে, আমাদের মনে হয় জাতি, ধর্ম, বর্ণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের লোকজন দেশীয় সম্প্রীতির স্বার্থে, সংহতির স্বার্থে, মেলবন্ধনের স্বার্থে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকা উচিত। থ্যাংক ইউ সুনীল। ধন্যবাদ দাদা। আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন আছে এই মুহূর্তে, সেটি হচ্ছে যে সম্প্রতি আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে আপনারা আশঙ্কা করেছিলেন যে সরকারি দলের পক্ষ থেকে সাম্প্রদায়িক সহিংসতার পায়তারা করা হচ্ছে। আপনার কাছ থেকে এই বক্তব্যটির ব্যাখ্যা জানতে চাইছি দাদা। এখানে আমরা সম্প্রতি এই এই মাসের সম্প্রতি 13 তারিখে 14 তারিখে আমরা একটি সাংবাদিক সম্মেলন করেছি। আমরা 23শে জুন আরেকটি সাংবাদিক সম্মেলন করেছিলাম, তোমার হয়তো মনে আছে। ওইটি ছিল একটি লোমহর্ষক ঘটনা। যে আমি এইটার উত্তর দিতে গেলে আমার ওইটার একটু ব্যাখ্যা দিতে হবে। কারণ আমেরিকার 6জন কংগ্রেসম্যান জো বাইডেনের কাছে লিখিত অভিযোগ, কি অভিযোগ দিয়েছে? বাংলাদেশের মানবতা চরমভাবে লঙ্ঘিত, বাংলাদেশের অমুসলিম সম্প্রদায় চরমভাবে নির্যাতিত, তবে ঘর বাড়ি উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে সাইবার ক্রাইম মামলায় দিয়ে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। যেই কারণে তারা লিখিত অভিযোগে বলেছেন যে বাংলাদেশের আগামী নির্বাচন হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। পরবর্তীতে আমরা কি দেখলাম? বাংলাদেশের প্রায় 26টি সংগঠন, কিছু দু একটা কম বেশি হতে পারে, এবং আমেরিকার 142 জন নাগরিক, তারা জো বাইডেনের কাছে বলে যে বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বাংলাদেশ হচ্ছে সাম্প্রতিককালের ইতিহাসে সব থেকে নাকি সংহতি বিরাজ করছে। কিন্তু আমরা এটার চরম ধিক্কার জানাই। কারণ আমরা যখন এইটার বিচার চাবো না, এটার পক্ষে আমরা যখন সাবাই গাবো, তখন এখানেই সাম্প্রদায়িকতার বীজ আমরা দেখতে পাই। যার কারণে ওইটার প্রতিবাদে আমরা প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করি এবং এই সরকারের আমলে অর্থাৎ বিফোর 15 ইয়ার্স আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি আমরা জাতির সামনে তুলে ধরি এবং এই ঘটনাগুলোর বিচার হয় নাই। আমরা এই বিচার চাই। পাশাপাশি এই ঘটনার পিছনে আমরা খেয়াল করলাম যে অনেক জায়গায় এটার সাথে শাসক দল জড়িত, অর্থাৎ বর্তমান আওয়ামী লীগ জড়িত। আমরা এটা বিচার চেয়েছি। আর সম্প্রতিকালে যেটা আমরা করেছি যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন যে সরকার চাইলে এবার দুর্গাপূজায় হামলা হবে, সরকার চাইলে হবে না। এটা খুবই ধ্রুব সত্য কথা। কারণ 71 সালের পরে যখন দেশ স্বাধীন হয়েছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এই দেশটা স্বাধীন করেছে। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম? যে এই 5 বছরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের, বুদ্ধিস্ট সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের অনেক সম্পদ, আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, 21 থেকে 22 হাজার একর জমি আওয়ামী লীগের হাতে চলে গেছে এবং তাদের কোনো জানমালের নিরাপত্তা ছিল না। এই ধারাবাহিকভাবে এই এখন আমরা দাঁড়িয়ে আছি। তা আমরা বিশ্বাস করি যে সরকার যে সহিংসতার কথা বলেছে, এটা ওবায়দুল কাদেরের মুখ থেকে চলে আসছে। 2 জন আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই কথা বলেছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে সরকার চাইলে এদেশে হামলা হবে, সরকার না চাইলে হবে না। তাদের বর্তমান ইতিহাস এবং অতীত ইতিহাস একই কথা বলে। কারণ এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টর ক্ষেত্রে
যেহেতু আওয়ামী লীগ একটা তাদেরকে ভোট ব্যাংক মনে করে, তারা এটাকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারা এটাকে পুঁজি করে তারা সামনের দিকে আগায়। এই সুযোগটি এখন আর আমরা বিশ্বাস করি আমরা এই সুযোগটি আর পাবে না, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তার বিজ্ঞ একটি টিম, 7 জন টিম, জ্ঞান, তারা তারা খুব কোয়ালিফাইড পারসন। যে আমরা যারা 31 দফা দিয়েছে সেখানে আমাদের নেতা বলেছেন, দুই দুই নম্বরে বলেছেন, প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি উপেক্ষা করে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সম্প্রতিমূলক অংশগ্রহণমূলক একটি রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে। রেইনবো নেশনটা হচ্ছে যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং উপগোষ্ঠী নৃগোষ্ঠী সমান অধিকার, সম অধিকার, সমমর্যাদার ভিত্তিতে রাষ্ট্রীয় পরিচালনা, দেশ পরিচালনা, রাষ্ট্রযন্ত্রের সকল পর্যায়ে তাদেরকে স্থান দেওয়া হবে। ধন্যবাদ শিমুল। ধন্যবাদ দাদা। আমরা এই মুহূর্তে যেতে চাই কানন বড়ুয়া বিশাল দাদার নিকট, কক্সবাজার শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক। আহ, কানন বড়ুয়া বিশাল দাদার নিকট আমার প্রথম প্রশ্ন, যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক অঙ্গীকার বা কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দাদা? ধন্যবাদ শিমুল। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। সাম্প্রদায়িক সহিংসতা রাজনীতির হাতিয়ার শীর্ষক বাংলাদেশ জাতীয় দলের রিসার্চ সেন্টার ও মিডিয়া সেলের প্রযোজনায় আজকের এই টক শোতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, 21শে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বাবু ডক্টর সুকমল বড়ুয়া, উপস্থিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সম্মানিত মহাসচিব, সাবেক ছাত্র নেতা তরুণ দে দাদা, উপস্থিত আছেন মোহন দে, সাংগঠনিক সম্পাদক বিভাগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য ফ্রন্ট এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহসভাপতি, ঢাকা রাজপথের পরিচিত মুখ, আমাদের স্নেহভাজন সাইরা চন্দ্র চাকমা। শিবল, আপনি যে প্রশ্নটি করলেন যে এর আগে আমাদের বলতে হয়, আমার আমার যে বুদ্ধি বয়স, আমি যখন থেকে এই রাজনীতিকে দেখছি, শিখছি বা জানছি এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি, আমার জেলা কক্সবাজার জেলা, আমার জেলায় আমরা যারা নন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের আধিক্য একটু বেশি তুলনামূলক অন্যান্য জেলার তুলনায়। আমরা সেখানে দেখেছি আমরা খুব সুন্দর একটা পরিবেশে বেড়ে উঠেছি। আমরা খুব সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ, এখানে কে কোন ধর্মের এই বিষয়টা কখনো মূল্যায়িত হয়নি, কখনো মানদণ্ডে বিচার হয়নি। আমরা দেখলাম 2008 সাল পরবর্তী আমি আমার জেলায় সর্বপ্রথম যে রাজনৈতিকভাবে একটা সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ বলতে যে বিভাজন কিংবা সেটার প্রয়োগ, 2010 সালে কক্সবাজার 4 আসনের তৎকালীন সংসদ সদস্য আব্দুর রহমান মোদী, কক্সবাজারের একজন প্রখ্যাত ব্যক্তি, একজন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ডাকাল চন্দ্র মিত্রকে তিনি প্রকাশ্যে চর মারেন। এরপর আমরা দেখতে পাই কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র থানা রোড, যেখান থেকে আমাদের কক্সবাজার পৌরসভা, জজ কোর্ট, জেলা প্রশাসক কার্যালয় সব এক জায়গায়, সেখানে একটা জায়গা, ওই জায়গার মালিক ছিলেন কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের একজন বিশিষ্ট শিক্ষক, সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি সৃষ্টিব্রত পালসারের একটা জায়গা দখল করে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সাইনবোর্ড টাঙানো হয়। আমার মতে সেদিন থেকেই এই কক্সবাজারে আমাদের এই তো সুন্দর সামাজিক সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ রাজনৈতিকভাবে বিভাজিত করা হয় এবং আমাদের যে একটা সাম্প্রদায়িক যে একটা অসাম্প্রদায়িক একটা পরিবেশ পরিস্থিতি ছিল, সেটাকে বিনষ্ট করার একটা বীজ রোপণ করা হয়।
তারই ধারাবাহিকতায় আমি যদি 2001 সাল থেকে 6 সালের দিকে যাই, আমরা একদম ছোট তা বলা যাবে না, তখন আমি রাজনীতিতে সক্রিয়। আমরা দেখতে পেয়েছি অন্ততপক্ষে আমার সম্প্রদায় যে বৌদ্ধ সম্প্রদায়, আমি বৌদ্ধ সম্প্রদায় দেখতে পেয়েছি সুকুমার স্যার তখন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ছিলেন। ওনার মাধ্যমেই ম্যাডাম আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক সেটি বাংলাতে অনুবাদ করার উদ্যোগ নেন। আমাদের ঢাকা মেরুলপাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরে থাইল্যান্ড থেকে বিশাল বৌদ্ধ মূর্তি প্রতিষ্ঠা স্থাপনের যে ভিত্তিপ্রস্তর উদ্বোধন দেশনেত্রীর মাধ্যমে হয়েছে। আমরা দেখতে পেয়েছি আমাদের তৎকালীন যে জাতিসংঘ মহাসচিব কোফি আনান যখন বাংলাদেশে আসেন, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পক্ষ থেকে পাহাড়পুর যে বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরের নীল পদ্ম দিয়ে কোফি আনানকে তিনি স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা স্মারক ও প্রদান করেছেন। অনুরূপভাবে আমার জেলার প্রেক্ষাপটে আমি বলতে পারি যে আমি চ্যালেঞ্জ দিতে পারি আজকে টকশোর মাধ্যমে কিংবা আজকে যারা শুনতেছেন তাদের মাধ্যমে, সেই বিএনপি আমলে যে বিএনপি সরকারের যে আমলটা ছিল সেই আমলে কক্সবাজারের এমন কোন যদি জায়গায়, এমন কোন ইউনিয়নে কিংবা প্রত্যন্ত এরিয়ায় যে সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক যে বিভাজনতা, এমন কোন উদাহরণ হতো আমার চ্যালেঞ্জে কেউ নিতে পারবে না। সেদিক থেকে বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই একটি অসাম্প্রদায়িক এবং সামাজিক সুরক্ষা সবার মধ্যে নিশ্চিত করার একটা সুন্দর প্রয়াস তারা চালিয়ে গেছেন। এবং এখনো আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদেরকে অনেকভাবে, যে তরুণদা কিছুক্ষণ আগে বললেন, এর আগে সুকুমার স্যার বলছেন এবং আমিও বলছি, আমরা সবাই সাক্ষী, তিনি আমাদেরকে একটা অসাম্প্রদায়িক সামাজিক সুরক্ষিত বেষ্টনীর মধ্যে আমাদেরকে রাখার একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করার জোর প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন এবং তিনি সে লক্ষ্যে ওনার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ শিমুল। দাদা দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আহ কানন্দা কি শুনতে পাচ্ছেন? আমি শুনতেছি। আচ্ছা দাদা, আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন আছে। আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রামুর বৌদ্ধ মন্দিরে যে হামলা হয়েছিল সেই ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, আপনি এই তদন্ত কার্যক্রমের সাথে নানাভাবে জড়িত ছিলেন। তো এই ঘটনার তদন্তের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আমরা জানতে চাইছি। ধন্যবাদ, খুব ভালো একটা প্রশ্ন। স্যারও কিছুক্ষণ আগে ব্যাখ্যা দিয়েছেন যে রামু বৌদ্ধ মন্দিরের হামলা। আমি যে এর আগে যে প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম তারও ধারাবাহিকতায় আমি বলতে গেলে যে 2010 পরিবর্তে কক্সবাজারে যে আমাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে আব্দুর রহমান বদির শহরের মাধ্যমে এবং আমাদের সৃষ্টি স্যারের জায়গা দখলের মাধ্যমে, তারই ধারাবাহিকতায় 2012 সালের 29 সেপ্টেম্বর রামু বৌদ্ধ মন্দির হামলার মধ্যে একটা নারকীয় ঘটনা সারা বিশ্ববাসী দেখেছে। আমরা আমি যদি একটু পেছনে যাই খুব কম সময়ের মধ্যে, সেদিন 29 সেপ্টেম্বর বিকেল 3টায় আমাদের কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে একটা আমাদের অনেক বড় কর্মসূচি ছিল, যেটাতে প্রধান অতিথি ছিলেন শামসুজ্জামান দুদু ভাই এবং বিশেষ অতিথি ছিলেন হাবিব নবী জ্ঞান সোহেল ভাই। ওই প্রোগ্রামটা আমরা খুব সুন্দর সাবলীল ভাবে শেষ করার পর আমরা বাসায় গিয়ে বিশ্রাম নিই। এরপরে আবার আমি আমি ব্যক্তিগতভাবে 8-9টার দিকে বাসা থেকে বের হই। 10:30টার দিকে আমি ফোন পাই, 9:30 থেকে 10টার মধ্যে আমি ফোন পাই রামু থেকে। আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের যারা বন্ধু বান্ধব আছেন বা ছোট ভাইরা আছেন, কল দিচ্ছে যে দাদা আমাদের রামুতে তো একটা খারাপ ঘটনা হতে যাচ্ছে, যে এখানে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। ইতিমধ্যে অনেকবার বাসা বাড়িতে আগুন জ্বালানো হয়েছে, আমাদের বৌদ্ধ মন্দিরের দিকেও এখন আগুন নিয়ে আসতেছে। সময়টা 10টা থেকে 10:30টার মধ্যে আমি তাৎক্ষণিক আমাদের কক্সবাজার সদর রামু আসনের তৎকালীন সংসদ সদস্য
এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জনাব লুৎফর রহমান কাজল ভাইকে আমি ফোনে অবহিত করি যে রামুতে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তখন তিনি আমাকে বললেন যে হ্যাঁ আমি জানি, আমি রামুর দিকে যাচ্ছি। আমি ওনাকে বললাম যে আমিও আপনার সাথে যাব। তখন কাজল ভাই আমাকে বললেন যে তুমি এখন যাইও না, সেন্টিমেন্টাল একটা ব্যাপার স্যাপার আছে, তুমি থাকো, আমি দেখতেছি, আমি হ্যান্ডেল করবো এবং তোমাকে জানাবো। এরপরে আমরা দেখতে পেলাম যে 11:30 থেকে রাত 2টার মধ্যে যা ঘটলো সেটা অবর্ণনীয়, ভয়াবহ, দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। সেই ঘটনায় যে তদন্ত টিমের আগে বলতে গেলে আমাদের ব্যারিস্টার মোহাম্মদ স্যারের নেতৃত্বে 9 থেকে 10 সদস্য একটা তদন্ত টিম হয়েছিল। সেই তদন্ত টিম এসেছিলেন। আমরা এর আগে দেখেছি যে টোটাল ঘটনাকে একটা পলিটিক্যাল রূপ দেওয়া হয়েছে, যে এখানে যারাই হামলা করেছে, যারা এই হামলার সাথে জড়িত, সবাই বিএনপি কিংবা জামাতের। আর বিএনপি জামাতের বাইরে যারা আছে তারা অত্যন্ত নির্দোষ। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমি তদন্ত কমিটির আগে বললে যদি একটু পেছনে যাই, আমি দেখতে পাই রামু হামলা পরবর্তী তৎকালীন প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রামুতে একটা সম্প্রীতি সমাবেশ করেছিলেন। সেই সম্প্রীতি সমাবেশের পরের দিন দৈনিক প্রথম আলো পত্রিকায় একটা টপ নিউজ ছিল যে সিঙ্গেল কলামের প্রধানমন্ত্রীর জনসভায় আসেননি বৌদ্ধরা। সেখানে এই এই হেডলাইনের ব্যাখ্যায় নিচে বলা হয়েছে যে বৌদ্ধরা কেন প্রধানমন্ত্রীর জনসভায় যাননি, জানতে চাইলে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন জানান হামলাকারীরা মঞ্চে, তাই আমরা সেখানে যাইনি। পক্ষান্তরে আমরা দেখি যেদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই রামু সম্প্রীতি সমাবেশে এসেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, আমরা বৌদ্ধদের জন্য 1000 চেয়ার করেছিলাম। আমাদের এক পর্যায়ে সেই চেয়ার তুলে দিতে হয়েছিল, এত লোক এলোকারণ্য হয়েছিল। আমরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রামু আসছিলেন, তখন দৈনিক ডেইলি স্টার একটা ক্যাপশন ফটো ছিল যে শাস্তিভুক্ত আসামিরাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ করছে, পোস্টার করছে, ব্যানার করতেছে। তারা কারা? তারা সবাই আওয়ামী লীগের পোস্টেড পদবীধারী নেতা। আমরা দেখেছি রামু হামলার প্রথম যে মিছিলটা, সেই মিছিলটা ছিল সেই ইউনিয়ন লেভেল কিংবা উপজেলা লীগের হতে পারে, তখন ছাত্রলীগের কমিটি ছিল, বাট সে ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন, তার নেতৃত্বে এখানে একটা খুট করি, বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতির নাম সাদ্দাম হোসেন। এই সাদ্দাম আর সেই সাদ্দাম একটা। ওই রামু উপজেলার এক সাদ্দাম হোসেনের নেতৃত্বেই প্রথম যে বৌদ্ধ মন্দিরমুখী হামলার যে অভিপ্রায়, সেই মিছিলটা বের করা হয়। এরপরে আমাদের তৎকালীন মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল এবং তৎকালীন রামু উপজেলা নির্বাহী বিচার দেবীচন্দ্র, ওনারা গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। সেখানে বলা হয়েছে যে আমরা ওনার বক্তব্য শুনবো না, আমাদের বক্তব্য শুনবো না। যদি সেখানে আমাদের প্রশ্ন ছিল, যদি সেখানে বিএনপির লোক হয়, জামাতের লোক হয়, কিংবা আমাদের এমপি সাহেবের তৎকালীন এমপি সাহেবের লোক হয়, তাহলে ওনারা কেন আমাদের বক্তব্য শুনবেন না? তাহলে এ থেকে প্রতিফলিত হয় এই ঘটনায় কারাই জড়িত, এই ঘটনায় কারাই নেপথ্যে কারা ছিল। এরপর আমি যদি আমার একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি, আমরা তখন রামু সীমা বিহার, অর্থাৎ যেটি আমাদের রামুতে প্রধান বৌদ্ধ বিহার, সে বৌদ্ধ মন্দির তদন্তের জন্য পরিদর্শন হিসেবে বের হচ্ছিলাম। তখন বৌদ্ধ মন্দিরের গেটে অবস্থান নিয়েছিলেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি। উনি এখনো উপজেলা চেয়ারম্যান, ওই সময় উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার নাম হচ্ছেন সোহেল সরোয়ার কাজল। তো কাজল ভাই, আমাদের এমপির নামও কাজল, উপজেলা চেয়ারম্যানের নামও কাজল। কাজল ভাই বললেন যে মওদুদ আহমেদ স্যারকে বললেন যে আমরা 2 কাজলে উপস্থিত ছিলাম এবং আমরা উত্তেজিত জনতাকে প্রশমিত করার চেষ্টা করি। এই একটা অভিজ্ঞতা। আরেকটা অভিজ্ঞতা, আমরা আমাদের যে এখন 100 ফুট বৌদ্ধ মূর্তি একটা এলাকা আছে, সেই এলাকায় আমরা ডক্টর মঈন স্যারের নেতৃত্বে তদন্তে যাই। সেই তদন্তে একজন মহিলা আমাদেরকে বললেন যে এখানে কোনো সমস্যা নেই, ঝামেলা নেই। তো আমরা ওনাকে চ্যালেঞ্জ করি যে আপনি কোন এলাকার। তখন উনি এমন একটা এলাকার নাম বললেন যে এলাকায় কোনো হামলার ঘটনা ঘটেনি, কোনো যে অগ্নিসংযোগ এসবের কোনো ঘটনা ঘটেনি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অর্থাৎ আওয়ামী লীগ আমাদের ওখানে বিএনপির তদন্ত টিমকে বিভ্রান্ত করার জন্য, বিএনপির তদন্ত টিম সহ প্রায় 140টা দেশি বিদেশি এনজিওর সমন্বয়ে তদন্ত হয়েছে। সেই তদন্ত টিমকে বিভ্রান্ত করার জন্য তারা নানানভাবে তাদের চর
ফিট করে রেখেছিলেন। আমরা যদি আমাকে যদি সারমর্ম বলা হয়, তাহলে আমরা একটা আমাদের নিজস্ব তদন্ত করেছিলাম। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী রামু উপজেলা হচ্ছে বৌদ্ধ অধ্যুষিত এলাকা। স্বাধীনতা পরবর্তী 2008 সালে যে জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই নির্বাচনে আমাদের বিএনপি অর্থাৎ ধানের শীষ সেখানে বিপুল সংখ্যক ভোট পেয়ে উপজেলা প্রথম হয়। সেখানে দ্বিতীয় হয়েছিল আমাদের বিএনপির স্বতন্ত্র প্রার্থী। তিনি 65,000 ভোটের মধ্যে একটা ভালো সংখ্যক ভোট পেয়ে তিনি রামু উপজেলার দ্বিতীয় হন, এবং তৃতীয় হয়েছিলেন নৌকা মার্কা। উল্লেখ্য যে নৌকা মার্কা যিনি প্রার্থী তার বাড়িও রামু। এর পরবর্তী 2010 সালে রামু উপজেলা চেয়ারম্যান সহ যে সমস্ত ইউনিয়ন পরিষদ আছে বৌদ্ধ অধ্যুষিত এলাকার, সেই সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয় বিএনপি থেকেই। আমরা এখনো মনে করি, এখনো বিশ্বাস করি, আওয়ামী লীগ যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলেন, আওয়ামী লীগ যে সাম্প্রদায়িক সুরক্ষার কথা বলেন, আওয়ামী লীগ যে সংখ্যালঘু একটা শব্দ সৃষ্টি করে, সেই সংখ্যালঘু বান্ধব নিজেদেরকে দাবি করে, আমাদের এখনো প্রচার প্রচারণায় আছে, নানান ভাবে তারা বলে বেড়ায়। আমরা দেখেছি যে শুধুমাত্র স্বাধীনতা পরবর্তী ওই বৌদ্ধ অধ্যুষিত রামু উপজেলায় যে বিএনপির উপজেলা চেয়ারম্যান সহ এমপি সহ বিভিন্ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে একটা প্রতিশোধমূলক এই ঘটনা থেকে রামু হামলার ঘটনা ঘটেছে বলে আমরা আমরা এখনো বিশ্বাস করি, মনে করি। এই কারণে মনে করি যে ওই ঘটনায় প্রায় 18টা মামলা হয়েছে, কোনো মামলা এখন আসামি গ্রেপ্তার নাই, কোনো সাক্ষ্য গ্রহণ নাই, এবং যে ওপেন যে ছবিগুলো আমরা দিছি, আমরা পাইছি বিভিন্ন ভাবে, আমরা বলছিলাম যে এই ছবিগুলো যারা তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে গ্রেপ্তার করুন, এখনো তারা গ্রেপ্তার না, কারণ তারা একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে জড়িত বলেই। তো সর্বোপরি রামু যে হামলাটা ঘটছে, এই হামলায় আমরা আশাবাদী আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের গত বৌদ্ধ পূর্ণিমার যে একটা মত বিনিময় সভা ছিল, সেই মত বিনিময় সভায় আশ্বস্ত করেছেন যদি বাংলাদেশ জাতীয় দলের সরকার আবার ক্ষমতায় আসেন, তাহলে রামু বৌদ্ধ মন্দির হামলার সুষ্ঠু নিরপেক্ষ একটা তদন্তপূর্বক বিচার তিনি করবেন। এবং আমরা বৌদ্ধ সম্প্রদায় ওনার সেই কথার প্রতি, ওনার সেই আশ্বাসের প্রতি, ওনার সেই প্রতিশ্রুতির প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখতেছি। আমরা আশা করতেছি আমাদের সারা বিশ্ব আলোড়িত এই রামু হামলার ঘটনা আগামী বিএনপি সরকারের মাধ্যমে এবং আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু বিচার এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ শিবন। জি, অসংখ্য ধন্যবাদ কানন বড়ুয়া বিশাল দাদা। আহ মোহন দে দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? একটু আনমিউট করে নিতে হবে, আনমিউট করে। হ্যাঁ দাদা, নমস্কার। শুনতে পাচ্ছি আপনার বক্তব্য। জি দাদা, আহ, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যে বিচারপতি এস কে সিনহার বইসহ বিভিন্ন তথ্যভিত্তিক পর্যালোচনায় আমরা দেখেছি যে এদেশের হিন্দু সম্প্রদায় সবচাইতে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের হাতে। অথচ এই দলটি সবসময় নিজেদেরকে হিন্দু সম্প্রদায়ের একমাত্র রক্ষা কবচ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে চায়। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা কিভাবে দেখেন? আজকের এই আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আসলে আমি একটা মানে শারদীয় দুর্গাপূজার একটা কর্মসূচিতে আছি, এই জন্য বাইরে থেকে কথা বলতে হচ্ছে। যদি কোনো কারণে সাউন্ডের ডিস্টার্ব হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যারা এই ফোকাল পয়েন্টের বিডিএসএল কর্তৃক আয়োজিত এই ফোকাল পয়েন্ট টক শো অনুষ্ঠানের সম্মানিত শ্রোতাগণ এবং উপস্থিত আমার সিনিয়র নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। আমার শ্রদ্ধেয় নেতা শাহরিয়ার শিমুল ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন। এই আওয়ামী লীগের যে বিষয়, আওয়ামী লীগ নিজেদেরকে হিন্দুত্ববাদী সরকার হিসেবে পরিলক্ষিত করার জন্য এই বাংলাদেশের যতগুলো সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর দরকার তারা এটা সর্বোচ্চ প্রয়োগ করেছে। তার মধ্যে একটু আগে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আমিন বড়ুয়া বিশাল দাদা যে বক্তব্যটা দিয়েছেন রামুর ব্যাপারে, সর্বপ্রথম তখন আমি জেলে ছিলাম। তখন ডিবি পুলিশ আমাদের পার্টি পিছিয়ে হামলা করার পরে আমি সহ আমাদের চট্টগ্রাম উত্তর জেলার বারোয়ার পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি সহ আমি এবং
ওনার ভাই সহ টোটাল 7 জনকে গ্রেপ্তার করে। তখন আমরা ভিতরে ছিলাম। হঠাৎ থাকা অবস্থায় একদিন সকালে এই জেলখানায় তো পত্রিকা একদিন পর পরে আসে। পরের দিন আমি দেখলাম যে এই পূর্বকোণ, দৈনিক পূর্বকোণ পত্রিকায়, যে রামুর বৌদ্ধ বিহার নামক একটা জায়গায়, কক্সবাজারের রামু নামক একটা জায়গায় এক বৌদ্ধ বিহারে হামলা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। যেটা ওই যে একটু আগে বিশালদা বলেছে যে আপনার চেয়ারম্যানের নেতৃত্বে এই হামলাটা হয়েছে। ওইটা ছাড়াও যাও, এরপরে আমি আমার চোখে রাজনৈতিক জীবনে আমি অনেক কিছুই দেখেছি এই আওয়ামী লীগ সরকারের। সবচেয়ে বড় মানে তারা যে ঘটনাটা ঘটিয়েছেন তার একটা হচ্ছে নাসিরনগর হামলা। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে যে হামলাটা হয়েছে, সরাসরি প্রত্যক্ষ ভাবে এক মন্ত্রী, আমি নাম বলতে চাইও না এইসব বিষয়ে, কারণ এইসব মানুষদের নাম নিলে মানে নিজের কাছে লজ্জা হয়। এই লোকের এক মন্ত্রীর নির্দেশনায় নাসিরনগরে আমাদের মা বোনদের উপরে যে ধরনের হামলা হয়েছে, সেটা অমার্জনীয় ক্ষমা, মানে যেটা কখনো কেউ কল্পনাও করবে না। এছাড়াও গত 2021 সালে কুমিল্লায় ইকবাল নামক একটা লোককে দুর্গা মানে দুর্গা পূজায় ঢুকিয়ে, দুর্গা মন্দিরে ঢুকিয়ে একটা কোরআন শরীফ রেখে সারা বাংলাদেশে একটা মানে সাম্প্রদায়িক সংঘর্ষে লিপ্ত করার জন্য, এই বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকে সংঘর্ষ করার জন্য আওয়ামী লীগ এটা করেছে। করার পরে আমাদের আমার পার্শ্ববর্তী এলাকা নোয়াখালী জেলার চৌমুহানী বাজারে প্রকাশ্যে দিবালোকে আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে আমাদের সনাতন ধর্মাবলম্বী ঠাকুর 2জনকে জবাই করে হত্যা করেছে। এর পাশাপাশি পরবর্তীতে ওই ইকবালকে পাগল হিসেবে সাব্যস্ত করে তাকে খালাস করে দিয়েছেন। ওই ইকবালের খবর এখন আমরা কেউ জানি না। এক, দুই হচ্ছে গতকালকে, আমি আপনাকে বলেছি কিনা আমি জানি না, গতকালকে চট্টগ্রাম উত্তর জেলার আপনার ওই হাটহাজারী এলাকায় মির্জাপুর ইউনিয়নের সোমপাড়া নামক এক এলাকায় ঠিক 2021 সালের ইকবালের মতো একই ঘটনা ঘটানোর জন্য এক লোককে দিয়ে কোরআন শরীফ এবং কিছু ধর্মীয় মানে মুসলমান ধর্মের কিছু বই দিয়ে সেই দুর্গা মন্দিরে প্রবেশ করিয়েছিল। করানোর পরে আমাদের কিছু স্বেচ্ছাসেবক ভাইরা ছিল, হিন্দু ধর্মাবলম্বী ভাইরা, তারা ওকে ধরার পরে মানে দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক বিষয়, হাটহাজারীতে একটা এই ঘটনা ঘটিয়ে সারা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক, আপনি অবশ্য বুঝতে পারতেছেন ভাই যে এটাই মানে নির্বাচনের বছর, আমাদের আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের বছর, দেশমাতাকে মুক্ত করার বছর, দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার বছর। এই বছর আমাদের আন্দোলনের শেষ মুহূর্তে অবশ্যই আমরা বিজয় অর্জন করব, এটা আমাদের দৃঢ় বিষয়। এই সময় একটা সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করার জন্য এই হাটহাজারীর মির্জাপুর এলাকায় এরকম একটা ঘটনা ঘটে। দেখেন ঘটনাটা ঘটানোর আধা ঘন্টা পরেই এসআই জসিমের নেতৃত্বে, জসিমের হাতে তুলে দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের হাতে, এসআই জসিমের নেতৃত্বে তাকে পাগল বলে ছেড়ে দেওয়া হয়েছে। ডাক্তারও দেখে নাই, কাউকে দেখে নাই, এসপি এবং ওসি উপস্থিতিতে এই লোককে ছেড়ে দেওয়া হয়েছে। কালকে যদি দুর্ভাগ্যজনক ভাবে ও কোরআন শরীফটা প্রতিমার পায়ের নিচে রাখার যদি সুযোগ হইতো, তাহলে ঠিকই গতকালকে থেকে ঠিক 2021 সালে কুমিল্লায় যে ঘটনা ঘটেছিল, ঠিক বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগ এটা সুবিধা নেওয়ার একটা চেষ্টা করতো। তো আমি এই বীর চট্টলাবাসীকে ধন্যবাদ জানাই যারা এই এই কাজটাকে মানে ওকে ধরে যে এই ন্যাক্কার জন্য একটা ঘটনাকে মানে দিতে। আর ধিক্কার জানাই ওই পুলিশ প্রশাসনকে যারা ওকে পাগল বলে, এটা নিশ্চয় কোনো না কোনো এজেন্সির, সরকারি এজেন্সির লোক এটা ঘটায় একটা মানে ত্রাস সৃষ্টি করার তারা চেষ্টা করেছিল। আওয়ামী লীগ বরাবরের মতোই এই বাংলাদেশে হিন্দুদের রক্ত চুষে খেয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে মাত্র 100 ভাগ থেকে 4% লোক হিন্দু এখন বাংলাদেশে বসবাস করে। আগে ছিল 100%, এটা কমতে কমতে এখন পর্যন্ত 4% লোক বাংলাদেশে বসবাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে জিয়া রহমানের আমল থেকে সর্বোচ্চ চেষ্টা হিন্দুদের সুরক্ষার জন্য ধর্ম মন্ত্রণালয় চুক্তি করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা এটা সবাই জানি। কিন্তু এই হিন্দুদেরকে পুরো মানে একটা জাতিগত বিভেদ সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ সবসময় তারা এই ভোটের ক্রেডিটটা নিয়েছেন। আসলে কি হিন্দুরা সবাই কি আপনার নৌকা মার্কায় ভোট দেয়? আমি এটা জীবনও বিশ্বাস করি না।
আওয়ামী লীগ এটা বিক্রি করে খাওয়ার জন্য এই সাম্প্রদায়িক সংস্থা সৃষ্টি করে বিরোধী দলের উপরে চাপিয়ে একটা সুবিধা নেওয়ার জন্য তারা চেষ্টা করে। তাদের এই অপকৌশল কখনোই সফল হবে না। এর মধ্যে একটা কথা বলি, জনাব সুরেন্দ্র কুমার সিনহা, আমি ওনার বিষয়ে বেশি কিছু বলতে চাই না। আমার বক্তব্য হচ্ছে সুরেন্দ্র কুমার সিনহা হিন্দু ধর্মাবলম্বী, এটা আমি মেনে নিলাম। উনি কাস্টিস্ট, উনি আওয়ামী লীগের সৃষ্টি। কিন্তু যখন উনি সত্য কথা বলতে গেছে তখন ওনাকে এই দেশ থেকে তাকে মেরে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। আর আওয়ামী লীগ, আমার দৃঢ় বিশ্বাস, আর কখনো হিন্দুদের এই সুযোগ সুযোগ নিয়ে আর কখনো রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না। তাদের এই অপকৌশল জীবনও সাকসেস হবে না। এর ফাঁকে আরেকটা কথা বলি, গত বছর দুর্গাপূজায় হাটাজারি সরকারহাট নামক একটা মন্দিরে জাস্ট আপনার ওই যে একটা গেট দিছে, তোরণ দিছিল, ওই তোরণের একটা কাপড় ছিঁড়ে গেছে। এর মাঝে দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক বিষয়, মামলা একটা করছে হাটাজারিতে, কিন্তু এখান থেকে 84 কিলোমিটার দূরে আমার এলাকা মিরেশ্বরাইয়ের বারুইয়ারহাট থেকে আমার 3জন সহযোদ্ধাকে গ্রেপ্তার করেছেন। তার মধ্যে মিরেশ্বরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিল, ওনার নাম হচ্ছে ফকির আহমদ। এই ফকির আহমদ সাহেব শেষ পর্যন্ত এই মামলায় কারাগারে মৃত্যুবরণ করেছে। এবং এটার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব এবং আহ, শোক বার্তা জানিয়েছেন। এটা অত্যন্ত মানে নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে বাংলাদেশের সংখ্যালঘু সমাজ অবশ্যই অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আনবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ মোহনদা। আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এদেশের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থায় আপনি কি এমন কোন সমস্যা বোধ করেন যেটি মুসলিম ভিন্ন অন্যান্য সম্প্রদায়কে কোনোভাবে বঞ্চিত বা অবদমিত করছে? বিশেষত আমাদের শিক্ষা ব্যবস্থার বিষয়ে আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? একটা জিনিস দুঃখ লাগে, সেটা হচ্ছে বাংলাদেশে, অবশ্যই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা সংখ্যালঘু নই, এই বিষয়ে আমি আপনার সাথে বিরোধ করতে চাই। এই বিষয়টাতে এটা আমি মানি না যে আমরা সংখ্যালঘু। আমরা বাংলাদেশে, মানে আমরা বাংলাদেশি, না না, বাংলাদেশি আমি হিন্দু। আমি আমি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করিনি দাদা, আমি বলছি যে মুসলিম ভিন্ন অন্যান্য সম্প্রদায়। আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে দেখেন, আমি কখনো এখানে মানে বিভেদটা কখনো দেখি না। কারণ হচ্ছে যে যেমন আমাদের এই মানে প্রাইমারি থেকে হাই লেভেল পর্যন্ত আপনার প্রত্যেকটা ধর্মের বই আছে, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ধর্মের বই আছে এবং শিক্ষাটা ওইভাবে দিচ্ছে। আমি আপনাকে একটু আগে আমার বক্তব্য বলেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ধর্ম মন্ত্রণালয় প্রথম সৃষ্টি করেছিলেন। এর মাধ্যমে সকল সমাজের সকল ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকল সমাজের মানুষ যাতে সুশিক্ষা পায় সেটার জন্য উনি সর্বোচ্চ করেছেন। এই কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানাই। আরেকটা বক্তব্য হচ্ছে দেখেন, অনেকে বলে বাংলাদেশে বেশিরভাগ মুসলিম, এখানে অতিরিক্ত মাদ্রাসা আছে, কিছু সংখ্যক লোক এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে। আসল না, এটা সম্পূর্ণ ভুল কথা। এখন আমাদের এই বিভিন্ন মন্দিরে, আমাদের শুক্রবার হোক, সপ্তাহে একদিন হোক, দুদিন হোক, আমাদেরও কিছু ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এগুলো চলে, আমি এগুলোতে কোনো বিভক্তি দেখি না। আসল কথা হচ্ছে সৎ সাহস ভাই। সৎ সাহস থাকলে হিন্দু মুসলমান কোনো কথা না, আমরা সবাই ভাই, আমরা একসাথে থাকবো, একসাথে চলবো শিক্ষা ব্যবস্থায়। তবে আরো কিছু গুণগত পরিবর্তনের দরকার আছে, যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে কোটা সিস্টেম করে দিচ্ছে এখন এই সরকার, হিন্দুদেরকে ব্যবহার করে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় আছে। এই জন্য তারা হিন্দু কোটা চালু করেছে। এটা মানে জনগণ থেকে বোঝাচ্ছে আমরা হিন্দুদেরকে চাকরি দিচ্ছি, আসলে এটা মিথ্যা কথা। হিন্দু ছেলেরা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাই বোনেরাও তাদের যোগ্যতা বলেই চাকরি পাচ্ছে, আমি যেটা বিশ্বাস করি। তো আমার কাছে কোনো কিছু ডিভাইডেড মনে হয় না। আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান যদি এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আছে, অবশ্যই সবাই সমানভাবে সুযোগ সুবিধা পাবে, কারোর মধ্যে কোনো বিভেদ থাকবে না। সবাই আমরা হিন্দু মুসলিম ভাই বোন সবাই একসাথে এগিয়ে যাব। আমরা সবাই একসাথে ক্লাস করি, একটা ক্লাসে বসলে এখানে হিন্দু থাকে, মুসলমানও থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টানও থাকে। আমার বিশ্বাস এভাবে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ।
জি, অসংখ্য ধন্যবাদ মোহনদা, আপনি অত্যন্ত চমৎকারভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। এই পর্যায়ে আমরা যেতে চাই আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সায়রা চন্দ্রার নিকট। আহ সায়রা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। হ্যালো। জি জি, শোনা যাচ্ছে। স্যার, আপনার আচ্ছা। নিকট আমাদের প্রথম প্রশ্ন যে একজন নারী এবং নৃগোষ্ঠীর একজন প্রতিনিধি হিসেবে বর্তমান সময়ের সাম্প্রদায়িক পরিবেশকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই পরিবেশটি একজন নারীর জন্য আসলে কতটুকু উপযোগী বলে আপনি মনে করেন? হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছেন? ভাইয়া, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ ভাইয়া। উপস- আমাদের আজকে সহ আলোচক বৃন্দ, যে শ্রদ্ধেয় স্যার সুকোমল বড়ুয়া, আর এবং হচ্ছেন তরুণ তরুণদের সহ সবাইকে জানাচ্ছি আমি সংগ্রামী সালাম। আপনি আমাকে প্রশ্ন করলেন যে একজন নারী এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর একজন প্রতিনিধি হিসেবে বর্তমান সময়ের সাম্প্রদায়িক পরিবেশকে আমি কিভাবে মূল্যায়ন করি। আসলে এখানে আমি একজন নারী কিংবা একজন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে না, বাংলাদেশে বর্তমানে নারী পুরুষ শিশু কেউই নিরাপদ না। কারণ আপনি বিগত যে 15 বছর ধরে আওয়ামী লীগের যে শাসন দেখছেন, 15 বছর রানিং চলছে, 14 থেকেই তারা প্রায় বলতে গেলে গণতান্ত্রিক ভাবে তারা একটা অবৈধভাবে ক্ষমতা চালাচ্ছে। জনগণের ভোটে তো তারা আসেনি, গণতন্ত্রকে ধ্বংস করে তারা গত 14 সাল থেকে তারা দেশে হচ্ছে এক ধরনের আহ, জোর জবরদস্তিমূলক ভাবে দেশকে চালাচ্ছে। সেখানে আমি নারী হিসেবে বললাম যে এখানে তো নারী পুরুষ শিশু কেউই আসলে নিরাপদ না এদের কাছে। কারণ যে দেশে গণতন্ত্র থাকবে না, যে দেশে বাক স্বাধীনতা থাকবে না, যে দেশে আপনার মৌলিক অধিকার থাকবে না একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে, সে দেশে আপনি কিভাবে নিরাপদ? তারপর আপনি দেখবেন 2012 সালের যে রামুর বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে, কুমিল্লার যে কোরআন রাখার কারণে হচ্ছে বিভিন্ন অরাজকতা সৃষ্টি হয়েছে সাম্প্রদায়িক। তারপর গাইবান্ধার সাঁওতালের যে বাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছিল। ইভেন আমি আমি রাঙামাটির হচ্ছে লংগদু উপজেলার হচ্ছে আমি ওখানকার নাগরিক। সেখানে 2017 সালে 2 জানুয়ারিতে, না 2 জুনে সেখানে সাম্প্রদায়িক হামলা হয়। তো এই যে ঘুরে ফিরে যতগুলোই হামলা আপনি দেখবেন, সবকিছুতেই কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে বলেন, মানে তাদের স্থানীয় পর্যায়ের সব নেতা কর্মীরা কিন্তু জড়িত থাকে। তারা তদন্ত কমিটির নামে মানুষকে হচ্ছে ধোঁকা দেওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করে, কিন্তু আদৌ সেই তদন্ত কমিটির কোনো মানে কোনো প্রতিবেদন কিংবা কোনো কিছুর আসলে সুরাহা আমরা কখনোই দেখি না। বছরের পর বছর শেষ হয়ে যায়, সবকিছুই শেষ হয়ে যায়, কিন্তু আসলে কোনো সুরাহা হয় না। আর এই যে আপনি বললেন সাম্প্রদায়িক, আমি আসলে সাম্প্রদায়িক তারপর হচ্ছে সংখ্যালঘু এই বিষয়গুলোকে আমি বিশ্বাস করি না। বাংলাদেশের অতীত থেকে শুরু করে বর্তমানের প্রেক্ষাপট পর্যন্ত আপনি যদি বিবেচনা করেন, বাংলাদেশের সব থেকে বড় সাম্প্রদায়িক হচ্ছে আওয়ামী লীগ। কারণ তারা এই সাম্প্রদায়িক শব্দ এবং সংখ্যালঘু শব্দ নিয়েই কিন্তু তারা রাজনীতি করে, সেটা আন্তর্জাতিক ভাবে হোক আর হচ্ছে মানে দেশের ভেতরে হোক। তারা এই শব্দগুলোকে তারা এই শব্দগুলোকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করে, মানে এত বছর ধরে তারা করেছে। তারপর বিদেশে তারা একটা জিনিস দেখাতে চায়, বিদেশে আন্তর্জাতিক মাধ্যমকে দেখাতে চায় কোন মানে যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে হামলাগুলা হয় এগুলার পেছনে ধর্মীয় কিছু ধর্মীয় বিভিন্ন গোষ্ঠী, মানে তারা ইন্ডিকেট করে ধর্মীয় ভাবেই তারা আসলে
এই জিনিসগুলোকে দেখায় আন্তর্জাতিক ভাবে। তো সেক্ষেত্রে আসলে আমি বলবো আমাদের সামনের যে সময় আসছে আমরা এগুলা আর কোনোভাবে মেনে নিব না। আমরা আমরা সংখ্যালঘু বা সাম্প্রদায়িক এই তত্ত্বে আমরা বিশ্বাসী না, আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশী। ভাইয়া। জি, আপনি অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। স্যার, আপনার নিকট আমার এই মুহূর্তে আরো একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের প্রথম সংবিধান তৈরি করার পর এদেশে মানুষকে হচ্ছে বাঙালি হয়ে যেতে বলা হয়েছিল। এর বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা নির্বিশেষে, পাহাড় সমতল নির্বিশেষে সবাইকে একটি পরিচয়, ঐক্যবদ্ধ করার যে পরিচয় দিয়েছিলেন, সেটি হচ্ছে যে বাংলাদেশী জাতীয়তাবাদ। এই যে সকলের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে, প্রত্যেকের নিজস্ব পরিচয় অক্ষুণ্ণ রেখে যে পরিচয় প্রদান, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি একটু আগেও বলেছি 1971-এর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে কিন্তু যখন স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের সময় শুধুমাত্র বাঙালি না, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের আমাদের অনেক আদিবাসীরাও কিন্তু মুক্তিযুদ্ধ করেছে। তো তখন কিন্তু মুক্তিযুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হচ্ছে সবার একটা স্বপ্ন ছিল সবাই নিজের পরিচয় পরিচিত হবে। আমাদের বাংলাদেশের কারো কোনো কারো কোনো ভোটার আইডি কার্ডে কিন্তু লেখা নাই যে সে বাঙালি, সে আদিবাসী বাঙালি কিংবা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা নৃগোষ্ঠী, এ ধরনের কোনো কিছু কিন্তু লেখা নাই, বা কোনো কিছু কিন্তু লেখা নাই। এখানে কিন্তু লেখা আছে আমি বাংলাদেশী, আমার পরিচয় আমি বাংলাদেশী। এখন 1971 সালে 71 সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার পরে আমাদের আমাদের তিন পার্বত্য জেলা থেকে, তিন পার্বত্য জেলা না, রাঙামাটি থেকে আমাদের অভিসংবাদিত যে নেতা মানবেন্দ্র নারায়ণ বর্মা তখন সেখানকার সদস্য ছিলেন, সংসদ সদস্য ছিলেন। মরহুম শেখ মুজিবুর রহমান যখন বলেছিলেন যে বাংলা বাংলাদেশের সবাই বাঙালি, আমরা সবাই বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি বা সবাই বাঙালি, কিন্তু আমাদের রাঙামাটির যে এমপি তিনি বলেছিলেন যে আমরা বাঙালি না, মানে আমি বাঙালি না, আমার পরিচয় আমি একজন চাকমা বা আমি চাকমা আদিবাসী। উনি ওভাবে বলে তার তিনি সংসদ থেকে বের হয়ে গিয়েছিলেন। বা তখনকার সময়, এটা হচ্ছে তখনকার সময়ের ইতিহাস। আসলে সত্যিকার অর্থে শেখ মুজিবুর রহমান তখনই তিনি তার এই বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে কিন্তু তার সাম্প্রদায়িকতা কিন্তু বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তখন। এবং তখনকার সময় থেকে আওয়ামী লীগ এই সাম্প্রদায়িকতা নিয়ে কিন্তু রাজনীতি করে আসছে। তারা কিন্তু তারা কিন্তু, কারণ হচ্ছে বাংলাদেশে হচ্ছে শুধু বাঙালি বাস করে না, এখানে অনেক ধর্মের মানুষ বাস করে, অনেক জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। তা আমার পরিচয় হচ্ছে আমি চাকমা, আমি কেন বাঙালি হতে যাব? আমি তো বাঙালি না, আমার পরিচয় তো বাঙালি না, আমাকে কেন? ঠিক আছে, বাঙালি এখানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হচ্ছে বাঙালি, কিন্তু এখানে আরো অনেক জনগোষ্ঠী আছে, সেখানে আপনি তো আমাকে আপনাদের সাথে আপনাদের পরিচয় তো আমাকে পরিচয় করিয়ে দিতে পারেন না। একটা দেশে তো, এটা তো মাল্টিকালচার একটা দেশ, এখানে সব ধর্মের সব গোত্রের সব জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, সেখানে তো আপনি সবাইকে সবাইকে বাঙালি বলে চালিয়ে দিতে পারেন না। এখানে আমি একজন চাকমা জাতিগোষ্ঠীর, তো সেখানে আমি আমার পরিচয়ে পরিচিত হব। আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশী, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে সেগুলো আমার অধিকার। আমি তো এখানে সংখ্যালঘু হয়ে আহ আমি জীবনযাপন করব না, বা আমি তো আমার অধিকার চাইবো। এখানে এখানে কেন 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 আসবে যে সে সংখ্যালঘু তাকে কোটা দাও, কোটা সিস্টেম দাও? না, আমি এটা কখনোই মনে করি না। আমি এদেশের নাগরিক, অন্য সবার মতো আমি এদেশের নাগরিক, আমি এদেশের প্রত্যেকটা যে মৌলিক অধিকার আছে আমার রাষ্ট্রীয়, আমি সেগুলো চাই। এবং আমার যে অঞ্চল আছে, আমার যে তিন পার্বত্য জেলার মধ্যে আমার যে রাঙামাটির যে জায়গা থেকে আমি উঠে এসেছি, আপনি দেখবেন সেখানে আমরা ওখানে মানে পার্সেন্টেজের হিসাব করলে আপনি যদি সমতলের সাথে পাহাড়কে তুলনা করেন, আপনি পাহাড়ের পাহাড়ের মানুষ মানে পাহাড়ের মানুষগুলো কিন্তু অনেক পিছিয়ে। আমরা 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 যেই
একটা নাগরিকের যে মৌলিক চাহিদাগুলো আছে আমরা সেগুলা পাই না, আমরা সেগুলো থেকে অনেক বঞ্চিত। এখন আমাদেরকে কি কি করা হয়েছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী বানিয়ে কিছু কোটা সিস্টেম, কিছু মানে খুব কম সংখ্যক সেটা হচ্ছে রাখা হয়েছে। এখন সেটাও কিন্তু আর নাই, সেটাও কিন্তু নাই, মানে সেটাও কিন্তু বাদ দেওয়া হয়েছে, সিস্টেমেটিক্যালি সেটাও বাদ দেওয়া হয়েছে। আমাদের তো কোটার প্রয়োজন নয়, আমরাও কারণ আমি কেন কোটার খোটা কেন আমি শুনবো মানুষের থেকে? আমার উঠতে বসতে আমি কেন শুনবো যে তোদের তো কোটা আছে? আমার আমার কি মেধার দিকে আমি কম, নাকি আমার যোগ্যতার দিকে কম? আমি নিজেকে যোগ্য মানে নিজেকে যোগ্যভাবে প্রমাণ করতে কি আমি অক্ষম? অবশ্যই আমি সক্ষম। কেন আমার আমার কোটার অধিকার আছে, আমার সেগুলো প্রয়োজন, আমার জাতি গোষ্ঠীর সেগুলো প্রয়োজন, আমার আমার জেলা সেগুলো প্রয়োজন, আমার আমাকে আপনি আপনি শিক্ষা ব্যবস্থা, আমাদের ওখানে যেসব দুর্গম এলাকা আছে, যেসব দুর্গম এলাকা আছে সেখানে তো শিক্ষার কথা কি বলবো, একটা ভালো রাস্তাঘাট নাই। রাস্তাঘাট মানে যাতায়াত যাতায়াত করার মতো কোনো রাস্তাঘাট নাই। আর স্বাস্থ্যের বিষয়ে সেখানে বেশিরভাগ অনেক ছবি আপনি ফেসবুকে দেখবেন, অনেক ছবি ভাইরাল হয় সেখানে, মানে দুর্গম জায়গা থেকে মানে হাসপাতালে জেলা পর্যায়ে, কারণ বেশিরভাগ উপজেলা পর্যায়ে কিন্তু স্বাস্থ্য ছোটখাটো কিছু স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া ওরকম ভালো, মানে ভালো বলতে আপনি ন্যূনতম যে স্বাস্থ্য সেবাটা পাবেন সেটাও আপনি পাবেন না। যে দুর্গম এলাকায় যারা আছে তাদেরকে আনতে আনতে তারা বেশিরভাগ অনেকে মারা যায়। সেই আপনি কি বলবেন, তারা তাদেরকে নিয়ে আসতে এরকম মর্মান্তিক অনেক ঘটনা আছে, অহরহ ঘটনা আছে আপনার। আপনি সেখানে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো এখানকার মানুষ, সমতলের মানুষ পাচ্ছে, আপনি পাহাড়ে সেটা দিচ্ছেন না কেন? আপনি আমি আমার একটা ব্যক্তিগত ভাবে আমি বলি, আমার যে এলাকা, আমার যে গ্রামের বাড়ি, সেখানে কারেন্ট গিয়েছে কিছুদিন আগে, এখনো সব জায়গায় যায়নি, মানে কিছুদিন আগে কারেন্ট গিয়েছে। আপনি বুঝেন কোন ধরনের, মানে কোন ধরনের আমি, মানে ওখানকার যে মানুষগুলা কিভাবে, মানে সরকারের যে মানে সাহায্য বলবো না, সে তাদের যে অধিকার বা তাদের যে মৌলিক অধিকারের জায়গা থেকে তারা কতটা পিছিয়ে আছে। সেখানে এখনো কারেন্ট পর্যন্ত মাত্র গিয়েছে, সব জায়গায় যায়নি, মানে কাজ চলছে। আর রাস্তা হচ্ছে কাঁচা রাস্তা এখনো, মানে রাস্তা মানে যাওয়ার মতো, মানে বৃষ্টি হলে যাওয়ার মতো অবস্থায় থাকে না, এ ধরনের জায়গা আছে। সেখানে শিক্ষার মান কি বলবো, সেখানকার শিশুরা তো ওই যে কিছু এনজিও আছে, এনজিও দের ওখানে কিছু টুকটাক যায়, ওরা ওখানে কিছু পড়ায়। এখন আপনি তো বুঝতেই পারছেন কিভাবে কিভাবে সেখানকার শিশুরা আসলে, একটা শিশুর যে বিকাশ, যে শিক্ষার যে বিকাশ ঘটানোর যা যা প্রয়োজন সেটা সে পাচ্ছে না। তাহলে তার চিকিৎসা বলেন, তারপর হচ্ছে যা যা প্রয়োজন কোনো কিছুই পাচ্ছে না। এখানে আসলে কিছু বলার নাই। তো আমাদের তো কোনো কোটার দরকার নাই, আমাদের কোনো আহ, কি বলবো অসহায়ের মতো কোনো কিছু আমরা ভিক্ষা চাচ্ছি না, আমরা আমাদের রাষ্ট্রীয় যে মৌলিক অধিকার আমরা সেটা চাচ্ছি। আর আমি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই যেই বহুদলীয় গণতন্ত্র এবং হচ্ছে আমরা কি বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, আমি সেখানে উজ্জীবিত হয়ে আসলে আমি ছাত্র রাজনীতি শুরু করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে। আমি কারণ আমি বাঙালি জাতীয়তাবাদ এই জিনিসটাতে বিশ্বাস না, আমি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, আমি এই জন্যই উজ্জীবিত হয়ে আমি রাজনীতি শুরু করেছি। আমি চাই ফিউচারে হয়তো বা আরো পরিবর্তন আসবে আমাকে দেখে। আমার যারা তরুণ যে আদিবাসী ভাই বোনরা আছে তারা উজ্জীবিত হয়ে তারা আরো সক্রিয় হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে এসে। আমি এটা বিশ্বাস করি এবং সেটা হবে। ভাইয়া, শিমুল ভাই। আহ দুঃখিত, একটু প্রযুক্তিগত সমস্যার কারণে আমাদের সমস্যা তৈরি হয়েছে কিছুটা। আহ আমরা আমাদের আয়োজনের প্রায় একদম শেষ দিকে চলে আসছি। আমি সংক্ষেপে তিনজনকেই খুবই সংক্ষেপে 1 মিনিটের মধ্যে
একটি করে প্রশ্ন জিজ্ঞাসা করছি। প্রথমেই যেতে চাই আমাদের তরুণ দাদার নিকট। দাদার কাছে আমার জিজ্ঞাসা যে এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের আহ সকল ধরনের সামাজিক রাজনৈতিক কিংবা আইনি সুরক্ষায় আপনি কি ধরনের পরামর্শ দিবেন দাদা? দাদা একটু আনমিউট করে নিতে হবে দাদা। জি দাদা। দাদা শোনা আবার যাচ্ছে? মিউট। জি জি শোনা যায়? এখন শোনা যায়। জি জি দাদা। বাংলাদেশের এই সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, নিরাপত্তার যে প্রশ্নটি আসছে, এটিকে আগে আমাদের লালন করতে হবে, ধারণ করতে হবে। পাশাপাশি যেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আসলে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আমাদের মানে এই কমিউনিটির আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। কারণ বাংলাদেশের আমার এই বক্তব্যটা আমি বাংলাদেশি জাতীয়তাবাদী দল করি বিষয়টা তা না। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি। তাদের যে আর্তনাদ, তাদের যে কষ্ট, তাদের যে মানে আকাঙ্ক্ষা, আমি সকল বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের পক্ষে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই আওয়ামী লীগের কাছে আসলে আর চাওয়া পাওয়ার কিছু নাই। কারণ হচ্ছে এরা টোটালি এই আমাদের সম্প্রদায়কে নিয়ে তারা ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, রাজনীতি করেছে। কারণ এদেশে মুসলমান হিন্দুরা নির্যাতিত হলে লাভ হয় আওয়ামী লীগের। কিভাবে লাভ হয়? এরা দেশ ছেড়ে চলে যায়, জমির মালিকটা আওয়ামী লীগ হয়ে যায়, টাকার মালিক গুলো তারাও হয়ে যায়। কারণ আমি যতটুকু জানি বাংলাদেশের যত সম্পত্তি হিন্দু সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, এদের সম্পত্তি যতগুলো বেদখল হয়েছে, 99% হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত দলগুলো। এখন এখানে প্রশ্ন আসতে পারে, বিএনপি এখানে কি হিন্দুদের সম্পত্তি দখল করেছে? আমি দাবি নিয়ে, অধিকার নিয়ে বলতে পারি বাংলাদেশের কোনো জায়গায় আমি আজ পর্যন্ত পাইনি। আমার ছোট বোন সাইমা খুব চমৎকার সাবলীল ভাবে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলছে। আমি আসলে মর্মা অভিভূত তার বক্তব্য শুনে। যাই হোক, আমি যদি বলতে চাই, বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওই যে সাইমা বলেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম হিন্দুদের নিয়ে মহাসম্মেলন করেছে। শেখ মুজিবুর রহমান যখন সংসদে বলে আমরা সবাই বাঙালি, তখন পার্বত্য চট্টগ্রামে মানুষের আবেগের ভিতরে অগ্নিস্পদ ঘুরে গিয়েছিল। আমি ওই প্রশ্নে যাব না। তবে আমাদের এখন দাবি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার একমাত্র তার কাছে দেওয়া। আবার আমরা এটাও বিশ্বাস করি যে বাংলাদেশের লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান। আমাদের দাবি এখন তার কাছে যে আপনি হচ্ছেন, কারণ আপনার পিতা এদেশে 60,000 কিলোমিটার হেঁটেছেন বাংলাদেশের মানুষকে অধিকার রক্ষা করতে গিয়ে। ওনার ভিতরে কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ছিল না। উনি বাংলাদেশি জাতীয়তাবাদের যে তকমা দিয়েছে, আমি যদি ব্যাকগ্রাউন্ডে যাই, এটাকে আমরা যদি এটাকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যদি এটাকে আমরা উপস্থাপন করি, এই কার্ল মার্কসের যে সমাজতন্ত্রের পরে যতগুলো রাজনৈতিক দল এসেছে এই বিশ্বে, আমার মনে হয় বাংলাদেশি জাতীয়তাবাদী দল হচ্ছে সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে হচ্ছে প্র্যাকটিক্যাল একটা জাতিসত্তার একটা দলীয় একটা যদি মানে আদর্শ থাকতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান অতি সত্বর বাংলাদেশে আসবেন, বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করবেন। আমরা তিনিই আমাদেরকে একমাত্র জাতি ধর্ম নির্বিশেষে আমাদেরকে তিনি সংরক্ষণ করবেন এবং আমাদের দাবিগুলো তিনি রাখবেন। আমি বিভিন্ন জায়গায় ভাই চেয়ারম্যান স্যারের কাছে বলেছি যে বাংলাদেশের সকল সম্প্রদায়ের যে হিন্দু রক্ষা আইন, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সংখ্যালঘু কমিশন যাতে একটি করা যায়, এছাড়া অন্য সকল সম্প্রদায়ের যদি একটি ফাউন্ডেশন করা যায় তাহলে আরো ভালো। এবং আপনি এখানে 31 দফার 29 দফায় কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্রসভা, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় তার ধর্ম পালন করার পূর্ণ অধিকার পাবে। শুধু তাই নয়, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সকলকে সমমর্যাদা এবং সম্মানে তাদেরকে চাকরি দেওয়া হবে। এখানে কোঠার কোনো বিষয় নেই। সেই জায়গায় কি করতে হবে? আমাদেরকে শিক্ষানীতি আর আধুনিক করতে হবে। শিক্ষানীতি আধুনিক করতে হবে, আমাদের গণতান্ত্রিক রাজনীতির চর্চা করতে হবে। এখন এই বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম মানুষের ভিতরে যে হিন্দু সম্প্রদায়, বুদ্ধিস্ট, খ্রিস্টান সম্প্রদায়ের যে মানুষরা যারা রাজনীতি করে, বলে যে তোমাদের তো একটা কোঠা আছে। আসলে কোঠার জায়গায় আমরা এটা বিশ্বাস করি না। আমার যদি রাজনৈতিক অভিজ্ঞতা থাকে, আমাদের যদি এলাকায় কাজ করার জায়গা থেকে আমি যদি এলাকা থেকে উঠে আসতে পারি, তাহলে এই সম্প্রদায়কে প্রাধান্য দিতে হবে।
তাহলেই বাংলাদেশের যে সারা বিশ্ব এখন কিন্তু জাতিতে জাতিতে যুদ্ধ, তারপরে ধর্মে ধর্মে যুদ্ধ, এটা কিন্তু এখন আর সারা বিশ্বে নাই। এখন আমরা বিশ্বাস করি সারা বিশ্ব হচ্ছে এখন মানবতার ধর্ম, যে স্বামীজির কথা বলেছে, যে জীবে প্রেম করে জয় জয়জন সেবী যে ঈশ্বর, আমরা এখন মানব ধর্ম প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে সরকার হবে, সেটা একটি গণতান্ত্রিক সরকার হবে, সেটা একটি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক রাজনৈতিক সরকার হবে। সেখানে হচ্ছে সবচেয়ে হচ্ছে মানবতার ধর্ম প্রতিষ্ঠিত হবে। এখানে আরো অনেক ধরনের বিষয় আছে, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের সমাজে এখানে যে খেলাধুলা আছে, এই জায়গায় সবাইকে এক জায়গায় এনে খেলাধুলার ব্যবস্থা করতে হবে। অংশগ্রহণ পার্টিসিপেশনটা সব জায়গায় রাখতে হবে। ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে মানে অংশগ্রহণমূলক জায়গা আছে, ওরা সকলকে রাজনৈতিক দল মত বিভিন্ন গোষ্ঠী সমাজের উচ্চবিত্ত নিম্নবিত্ত সবাইকে এক জায়গায় এসে যদি আমরা এক জায়গায় দাঁড়াই, আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সারা বিশ্বের দিকে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে। শিমুল। জি দাদা, খুবই চমৎকার বলেছেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা। এ পর্যায়ে আমি যেতে চাই আমাদের কানন বড়ুয়া বিশাল দাদার নিকট। দাদা, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশের সকল সম্প্রদায়ের জন্য আরো বেশি উন্নত, আদর্শ, সম্প্রীতিমূলক পরিবেশ তৈরিতে আপনি একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কে কোনো পরামর্শ দিতে চান কিনা? ধন্যবাদ শিমুল। আহ একটি রাজনৈতিক দল এবং বিএনপি, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার সচক্ষে দেখা, নিজের কানে শোনা, ওখানে আমি গর্বিত যে উনি এই লাইনটা যখন বলতেছেন সেখানেও আমি উপস্থিত ছিলাম। রামু বৌদ্ধ মন্দির হামলা পরবর্তী যে সম্প্রীতি সমাবেশ, সেই সমাবেশে তিনি বলেছিলেন, কথিত সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ নয়, বাংলাদেশে আমাদের একমাত্র পরিচয়। এর মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা কেমন হওয়া উচিত বা যে পরামর্শ, সেই পরামর্শটা এখানে চলে আসে একজন কর্মী হিসেবে। তারপরও আজকে এই যে আমরা যে মিডিয়া সেলের এই অনুষ্ঠানটা অনেকে দেখতেছেন, আমাদের বিএনপির দায়িত্বশীল যারা আছেন তাদের মধ্যে অনেকে এখানে উপস্থিত আছেন, আমি জানি বা মনে করি। আমি 2002 সাল থেকে ছাত্র দলের রাজনীতিতে জড়িত হয়ে আজ যুব দল পর্যন্ত এসে সক্রিয় আছি। সেই পথ পরিক্রমায় এবং এই দলের একজন সক্রিয় আমি অন্য 10 জন কর্মীর মতো মিছিলে স্লোগান ধরেছি। আমি অবরোধ সহ দলীয় যে সমস্ত প্রোগ্রাম আছে সকল প্রোগ্রামে আমি খুব সরবভাবে উপস্থিত থেকেছি, মামলার আসামি হয়েছি। তাই যেমন ছায়রা বলেছে, তরুণদা বলেছেন, এর আগে মোহন ছিলেন, মোহনদা উনিও বলেছেন যে আমাদের একটা স্পেস দরকার, আমাদের একটা আত্মবিশ্বাসের জায়গা দরকার। আমি এই সমস্ত কথা প্রেক্ষাপটে যেটা বলবো, যেমন আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের পৈতৃক সম্পত্তির মতো একটা পরিস্থিতি ছিল। আমি বৌদ্ধ, আমি হিন্দু, আমি খ্রিস্টান, তার মানে আমি আওয়ামী লীগ, বিষয়টা এভাবে এস্টাবলিশ ছিল আমাদের সম্প্রদায়ে, আমাদের সমাজে, আমাদের দেশে এবং রাজনৈতিক ভাবে, যেটা এখনো আছে। কিন্তু আমরা এটাকে টেবু মনে করে আমরা সেই টেবু এখন ভেঙেছি। আমরা সেই টেবু ভেঙে এখন দেখা যাবে যে আমি কানন এগিয়ে আসছি, দাদা তরুণ দা আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সহসভাপতি ছিলেন, উনি অনেক দিনের অনেক পুরনো ছাত্র দল নেতা থেকে এখন উনি যুব দলের দায়িত্বে এসেছেন। এখন সায়রা বলল যে তার মাধ্যমে যে আদিবাসী গোষ্ঠী একটা মেসেজ পাচ্ছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনই আমাদের প্রকৃত দর্শন। সেই জাতীয়তাবাদী দর্শনটা কার মাধ্যমে? শহীদ প্রেসিডেন্ট মহান স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের মাধ্যমে। এই যে আমরা একটা ঢেউ ভেঙে আমরা যে একটা বাপদাদার সম্পত্তি আওয়ামী লীগ, সেই জায়গা থেকে আমরা সরে গেছি বা সরে আসতে পারছি, আমরা একটা সমাজকে মেসেজ দিচ্ছি। এখন দলেরও উচিত হবে যে আমাদেরকে অন্যভাবে না দেখে, অন্য দৃষ্টিতে না দেখে, যে হ্যাঁ এদেরও এবিলিটি আছে, এরাও পারে, এরা পরীক্ষা দিচ্ছে। অন্য একটা মিছিল যদি 100 জনের হয়, 99 জন যে হাত উঁচিয়ে মিছিল করে স্লোগান ধরে, সেখানে আমারও এটা একটা হাত হয়ে 100 জন হয়। সেই জায়গা থেকে আমরা দেখি, এটা দুঃখজনক দুর্ভাগ্যজনক সত্য, একদম অতটুকু উদার আবার আমরা কেউই হতে পারিনি। সেটা আমার জায়গা থেকে, আমি আমার যেখানে সুযোগ আছে আমি চাই আমার অধীনস্থ যে আছে তাকে চাপিয়ে রাখার। এটা হচ্ছে সবাই, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা অন্য রাজনৈতিক দল যারাই হোক। কিন্তু আমি সেই জায়গায় আমার এই জাতীয়তাবাদী দলকে একটু
আরো উদার জায়গায় দেখতে চাই। আমি বলতেছি না যে এখানে অনেক হীনমন্যতা কাজ করে, এখানে তারা উদার না, কিন্তু আমি চাই যে আমাদেরকে আরো একটু উদারতার পরিচয় দিতে হবে, যে যেখানে যোগ্য তাকে সাম্প্রদায়িক ভাবে, ধর্মীয় ভাবে কিংবা অন্যান্য ভাবে চিন্তা না করে তাকে সে জায়গায় নিয়ে দেওয়া হোক। যেমন দেখেন, আমি যদি মনে করেন একটা উদাহরণ দিব, আমি শেষ করব যেহেতু সময় কম। যে যেমন মনে করেন আমরা বলি যে আমরা অনেকে মনে করি এটা, হ্যাঁ, সবার মন মানসিকতা একই না, সবাই একই চিন্তা না, এটা সত্য। আমরা যে মনে করি যে কারণ বৌদ্ধ সম্প্রদায়ের ওকে ওর নেতৃত্বে বা ওকে নেতৃত্বে আনাটা মনে ভুল হবে না, একটা ছোটখাটো পোস্ট দিয়ে দিলাম, অনুরূপভাবে তরুণদার বেলায় সেটা ঘটলো, সায়রার বেলায় সেটা ঘটলো, বা আরেকজনের বেলায় সেটা ঘটলো। কিন্তু আমি অনেক উদাহরণস্বরূপ বলি, এটা এটা আমি কতটুকু যৌক্তিক বা কতটুকু বলার সমীচীন আমি জানি না। যে হ্যাঁ, আমরা সবাই অন্যান্য ধর্মে আমাদেরকে নেতৃত্বে আনা হয়তো ভুল, আমাদেরকে মানে ভুল আপনারা যেটা মনে করেন, কিন্তু দিন শেষে এই জায়গার জন্য জাপান যেতে হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের ভারতের দিকে আমেরিকা নিয়ে, ইউরোপীয় ইউনিয়ন নিয়ে, কিংবা অন্যান্য যে এগুলো কিন্তু অধিকাংশই নন মুসলিম কান্ট্রি। আমি এমনটা বলতে বলতে এখানে আমি আবার কোনো যে ডিসক্রিমিনেশন দেখাচ্ছি সেটাও না, সেখানে আমরা প্রতিনিধি হতে পারি, আমরা এই দলের পক্ষ থেকে। দিন শেষে সকল রাজনীতি সামাজিক সকল কিছুর ঊর্ধ্বে কিন্তু মানুষ তার ধর্মকে রাখে। যেমন আমরা সেখানে প্রতিনিধি হতে পারি, আমরা আমাদেরকে দিয়ে দল রিপ্রেজেন্ট করতে পারে যে আপনাদের লোকজন আমাদের সাথে আছে। এখন আওয়ামী লীগ এস্টাবলিশ করে ফেলছে, বৌদ্ধ মানুষে আওয়ামী লীগ, হিন্দু মানুষে আওয়ামী লীগ, খ্রিস্টান মানুষে আওয়ামী লীগ, আদিবাসী মানুষে আওয়ামী লীগ, কিন্তু আমরা তো তা না। এখন আমরা তা না, সে সে মূল্যায়নটুকু আমাদের করে প্রমাণ করে দিতে হবে যে আসলে না, ওরা এর বাইরেও হিসাব আছে, এর বাইরেও মানুষ আছে। যে আওয়ামী লীগ যেটা প্রতিষ্ঠিত করতে চাই সে প্রতিষ্ঠিত মিথ্যা এটা। তো এটার জন্য আমাদের একটা যথাযথ মূল্যায়নের জায়গায় আসা জরুরি বলে আমি মনে করি। পাশাপাশি এই যে আওয়ামী লীগ যে রাজনীতিগুলা করে, যেমন মনে করেন কুমিল্লায় আকামু বাহারের মতো একজন নেতা, উনি কিন্তু অনেক বড় নেতা, ছাত্রলীগ থেকে শুরু করছেন। আজকে উনার জায়গায় যদি একজন বিএনপি নেতা হইতেন, এই যে যুবলীগের যে আহ্বায়ক, যে আল মাহমুদ শহীদ নাকি কি নাম, কুমিল্লা মহানগর, তার নেতৃত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যেটা আওয়ামী নেতৃত্বাধীন, যেটা আওয়ামী লীগকে সমর্থন করে তাদের উপর হামলা করা হয়েছে। আমরা যদি আরো পেছনে যাই, যে চট্টগ্রামের সাবেক মেয়র মহসিন চৌধুরীর মেজবানিতে অমুসলিমদের জন্য যেখানে প্যান্ডেল করা হয়েছিল, সেই প্যান্ডেলে পদদলিত হয়ে 10 জন মারা গেছিল। তারপর হচ্ছে নড়াইল লোহাগাড়া, ওখানে একটা মানে খুব অস্বাভাবিক সাম্প্রদায়িক ঘটনা ঘটছিল। এরপরে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, এদের সকলের মাস্টার মাইন্ডটা কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন পেয়ে নির্বাচিত হয়েছে, সকলে ইউপি চেয়ারম্যান। এই বিষয়গুলো যদি বিএনপির ক্ষেত্রে করতো, এরা যদি বিএনপি নেতা হইতো, যে প্রচার প্রচারণাটা কি পরিমাণ হইতো, মানে সেটা আমরা বলার অপেক্ষা আসলে রাখি না। এরা একটা ছোট বিষয়কে নিয়ে যত বড় করে প্রচার প্রচারণা করতে পারে, আর আমরা বিএনপি হয়ে সেই সত্য ঘটনা নিয়ে আমরা যে প্রতিষ্ঠিত করতে পারতেছি না, বা সেটা নিয়ে কোন রকম সমাজে মেসেজ দিতে পারতেছি না যে এখানে আওয়ামী লীগ দ্বারা আমরা নিষ্পেষিত, আমরা শোষিত। এই বিষয়ে আমরা যারা দায়িত্বশীল আছি, আমাদের একটা ভূমিকা রাখা খুব খুব সমীচীন এবং খুব একটা যুগোপযোগী হয়ে বলে আমি মনে করি। পাশাপাশি আমি আমাদের সকলের আমি সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংখ্যালঘু কিংবা সংখ্যা গরিষ্ঠতা নয়, বাংলাদেশি তত্ত্বেই আমরা সবাই একই সাথে। উনি 2009 সালের কাউন্সিলে ঘোষণা দিয়েছিলেন নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। আমরা সেই এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এই বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে আবারও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সকলের মতামতকে সম্মান জানিয়ে, সকলের ঐক্যবদ্ধ হয়ে আমরা আবারও এই বাংলাদেশ জাতীয় দল এগিয়ে যাবে। এই জুড়িবিহীন যে বাংলাদেশের কথা বলার, তলাবিহীন যে বাংলাদেশের কথা বলেছিল, সেই তলাবিহীন বাংলাদেশ এখন খারাপ অবস্থা চলে গেছে। এই বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বয়ং সম্পূর্ণ সমৃদ্ধ আধুনিক বাংলাদেশের নির্মাণের প্রত্যয়ে দেশনায়ক তারেক রহমানের যে টেক ব্যাক বাংলাদেশ, যে একটা কর্মসূচি, সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি, ঐক্যমত হওয়া জরুরি বলে আমি মনে করি। এবং এই লক্ষ্যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যথাযথ ভূমিকা রাখবে সে প্রত্যাশা করতেছি। এবং আজকে যারা আমাদেরকে শুনতেছেন সবাইকে ধন্যবাদ। এই যে এই সুন্দর আয়োজনে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং তরুণদা, সায়রা সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ শিমুল, শুভরাত্রি। জি দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি খুবই চমৎকার ভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন। এই পর্যায়ে আমরা আহ সর্বশেষ যেতে চাই সায়রা চন্দ্রার নিকট। আহ সায়রা, আপনার নিকট আমাদের প্রশ্ন যে
আমাদের পাহাড়ের ভাই বোনদের জন্য আরো উন্নত জীবনমান নিশ্চিতকরণে, তাদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে, সার্বিকভাবে একটি ভালো পরিবেশ নিশ্চিতকরণে আপনার পরামর্শ কি? প্রথমত হচ্ছে আমাদের যে পাহাড়ের, আমরা যারা আছি পাহাড় থেকে যারা আছি, তারা কিন্তু যথেষ্ট সচেতন এবং নিজের অধিকার অধিকার নিয়ে তারা যথেষ্ট সচেতন। নিজের মৌলিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নিজের জাতিগত যে অধিকারগুলো আছে সবকিছু নিয়ে কিন্তু তারা সচেতন। আমাকে অনেকেই, ভাইয়া আমাকে অনেকেই টেক্সট করে, মানে আমার এলাকা থেকে বা হচ্ছে তিন পার্বত্য জেলা থেকে, বা যারা আরো আমার মতো যারা আদিবাসী আছে, তারা আমাকে ফোন করে বা টেক্সট করে যে দিদি, আপনি যা করছেন আমরা খুব আপনাকে দেখে অনুপ্রাণিত হই। মানে আমরাও হচ্ছে আপনার মতো করে কাজ করতে চাই। তো এগুলো হচ্ছে আমার, তাদের যে কথাগুলা, এগুলো আমাকে আসলে অনেক আরো বেশি কাজ করতে আমাকে অনুপ্রাণিত করে তাদের কথাগুলা। আর আমি আমি যতবারই হচ্ছে বাড়িতে যাই, ওখানকার মানুষের সাথে কথা বলে, ওখানকার ওখানকার যারা ইয়াং জেনারেশন আছে সবার সাথে কথা বলি, তাদের তাদের চিন্তাধারাও হচ্ছে ঠিক আমার মতো। এই যে যেমন আমরা এই বাংলাদেশি জাতীয়তাবাদী হচ্ছে আমাদের সাথে, আমাদের চিন্তাধারা চেতনা সবকিছু হচ্ছে আমাদের মিলে। কারণ আমরা আমরা আমাদের যে একটা স্বকীয়তা বা আমাদের যে একটা জাতিসত্তা, সেটা হচ্ছে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে আছে। রেন রেনবো যে নেশনের যে আহ আমাদের বিএনপির যে রূপরেখা দেয়া হয়েছিল, এটাই আমি মনে করি হচ্ছে এটি বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী একটা অধ্যায় হয়ে থাকবে। এটা সামনে অবশ্যই আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এটা আমরা অবশ্যই পূরণ করব, এবং এটা এটা হবে, রেনবো নেশন আমরা প্রতিষ্ঠা করব সামনে। খুব শীঘ্রই আমাদের সেই সময়টা আসছে, এটা সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। এবং সেই সাথে আমাদের আমাদের পাহাড়ের মানুষ, পাহাড়ের মানুষ বলবো না, এটা আবার চলে যাবে পাহাড় সমতলে, আমি বলবো যে সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করেই আছে হচ্ছে রেনবো নেশনের জন্য। আর আপনি বললেন যে পাহাড়ের ভাই বোনদের, এটা আসলে পাহাড়ের ভাই বোনরা, ভাই এটা কি বলবো, আমাদের ঢাকায়ও যেমন রাজনীতি করে, আমাদের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানেও কিন্তু সমান তালে কিন্তু রাজনীতি করে যাচ্ছে। ওখানে কিন্তু আপনি কোনো ভেদাভেদ দেখবেন না, ওখানে কিন্তু পাহাড়ি বাঙালি সবাই কিন্তু জাতীয়তাবাদের পতাকা তুলে এসে কিন্তু রাজনীতি করছে, বিএনপিতে করছে, ছাত্র দলে করছে, যুব দলে করছে, স্বেচ্ছাসেবক দলে করছে। যার যেভাবে সুবিধা হচ্ছে সে সেভাবে করছে। এখানে আসলে স্রোতধারার সাথে এসে মিলা এটা কোনো কথা না, এটা সবাই কিন্তু করছে এখানে। এখানে আরো আরো আওয়ামী লীগ থেকেই কিন্তু আরো অনেকেই কিন্তু যোগ দিচ্ছে। এটা আপনারা সমতলে যেমন যোগ দিচ্ছে, পাহাড়েও যোগ দিচ্ছে। কারণ দিন শেষে আমরা সবাই চাই আমাদের যে বর্তমানে বাংলাদেশকে এই আওয়ামী সরকার যে অবৈধভাবে যেভাবে খামচে ধরেছে শকুনের মতো করে, এটার থেকে আসলে সবাই, পাহাড়ি বাঙালি আদিবাসী সবাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসলে এটার থেকে বের হয়ে আসতে চায়। সবাই বাংলাদেশ যেই যেই অর্থে স্বাধীন হয়েছিল, সবাই কিন্তু এভাবে একটা জীবন ধারণ করতে চায়, এ ধরনের একটা রাষ্ট্র চাই সবাই। আশা করি সেটা খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ, আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। ধন্যবাদ ভাইয়া। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সকল আলোচক মণ্ডলীকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে এদেশের প্রথম সংবিধান তৈরি করার পরে সবাইকে কিভাবে বাঙালি হয়ে যেতে বলা হয়েছিল। আপনারা জানেন এদেশে রমনার কালী মন্দির কিভাবে ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা জানেন এদেশের রামুর যে বৌদ্ধ মন্দির সেটি কিভাবে ভেঙে দেওয়া হয়েছিল। এই প্রত্যেকটি অপকর্মের পেছনে কিন্তু একটি অপশক্তি জড়িত। এর বিপরীতে স- এই সমাজের, এই রাষ্ট্রের প্রতিটি ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা নির্বিশেষে সকলকে একটি পরিচয়ে অন্তর্ভুক্ত এবং ঐক্যবদ্ধ করার নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এই রাজনীতিটি করতে চায়, এই রাজনীতিটি করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলেই এই রাষ্ট্রের মালিকানা, এই রাষ্ট্রের সকল জনগণের। আসুন দেশকে
বিভক্ত করার যে রাজনীতি, সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে সেখান থেকে রাজনৈতিক ফায়দা তোলার যে রাজনীতি, যুগের পর যুগ ধরে রাষ্ট্রের বিভিন্ন সম্প্রদায়কে বিভক্ত করে রাখার যে অপরাজনীতি, এর বিপরীতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আমরা সকলে একটি পতাকা তলে আসি, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশটাকে আধুনিক, উন্নত, সমৃদ্ধ, মানবিক এবং পরমত সহিষ্ণু হিসেবে গড়ে তুলি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই যে, অসহায় জাতি ডুবেছে মরিয়া, জানি না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তি পদ। হিন্দু না মুসলিম আজ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মরমার। সকলকে আহ ধন্যবাদ জানিয়ে, আমাদের সম্মানিত আলোচক মন্ডলীকে ধন্যবাদ জানিয়ে, দর্শক মন্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আয়োজন আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।